সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলাদেশ স্টাডিজ ক্লাসে। আমাদের বাংলাদেশ স্টাডিজ কোর্সের আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। আমরা যদি টপিকগুলো একবার আলোচনা করতে যাই যে আমাদের টপিকগুলো সব কমপ্লিট হয়েছে কিনা, তো আমরা মিডের আগের সিলেবাসের পরে এখানে যদি চলে আসি, আমরা হেরিটেজ এন্ড ট্যুরিজম ইন বাংলাদেশ এটা নিয়ে মনে হয় একটা ভিডিও পোস্ট করেছি, এটা দেখেছেন? আপনাদের গ্রুপে একটা ভিডিও ছিল না, হেরিটেজ এন্ড ট্যুরিজমের মধ্যে ডিফারেন্স কি সেটা নিয়ে ছিল। এটা তো আমরা নিজেরাও মনে হয় কথা বলেছি, আর তো এটা লাগবে না, তাই না? কালচার এন্ড ফেস্টিভ্যাল ওদের ক্লাসের ওখানে যেটা ইনপুট দেওয়া আছে ওটা একটু বেটার করে দেওয়া আছে, কি কি কালচার এন্ড ফেস্টিভ্যালস। রিলিজিয়নস অফ বাংলাদেশ, আজকে রমজান, আমরা রিলিজিয়ন নিয়ে কথা বলতে পারি চাইলে, সেটা পরের ব্যাপার। আমরা হচ্ছে শেষের দিকে আমরা আমাদের কন্টেন্ট শেষ করবে, আমরা রিলিজিয়ন অফ বাংলাদেশ নিয়ে হয়তো একটা কম্পারেটিভ আলোচনা করতে পারি। ডেভেলপমেন্ট অ্যাসপেক্ট অফ বাংলাদেশ, আমরা এটার চেয়ে এখানে শুরু করেছিলাম যে ইকোনমিক সিস্টেম অফ বাংলাদেশ, মেজর অ্যাসপেক্ট অফ বাংলাদেশ ইকোনমি, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি। ইকোনমিক সিস্টেমে আমরা দুটো ক্লাস ইম্পর্টেন্ট দিয়েছি, এগ্রিকালচার এন্ড ফরেস্ট, ওটা এর মাঝখানে শেষ করছি। প্রবলেম অফ বাংলাদেশ এন্ড সোশ্যাল প্রবলেম, ইকোনমিক প্রবলেম, এটা গেল। প্রসপেক্ট অফ ফিউচার বাংলাদেশ, আমরা কনস্টিটিউশন কমপ্লিট করেছি, তাই না? সংবিধান তো আমাদের শেষ। তো আমরা এখন যে কাজটা করব সেটা আমরা পড়বো হচ্ছে বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য আমাদের ফিউচারে কি কি প্রসপেক্ট আছে, আমরা কোন কোন দিকে বাংলাদেশকে ডেভেলপ করতে পারি, হোয়াট আর দ্য ফিউচার প্রসপেক্টস অফ বাংলাদেশ। ঠিক আছে? বা প্রসপেক্টিভ সেক্টর গুলো কি বাংলাদেশের যদি আমি ডেভেলপ করতে যাই, সেটা হচ্ছে আমাদের আজকের টপিক, এখনকার টপিক। আমরা প্রসপেক্ট অফ বাংলাদেশ দেখবো আজকে। বাংলাদেশের প্রসপেক্ট দেখার পরে কি কি সেক্টর গুলো, সেই প্রসপেক্ট গুলোর জন্য আমাদের চ্যালেঞ্জেস কি আছে, যে আমরা কিসের জন্য সেই প্রসপেক্টে যেতে পারছি না, আমাদের যেতে চাইলে আমাদের গাইডলাইনটা কি হবে, আমাদের ফোকাস হবে হচ্ছে সেই গাইডলাইনে। আমরা আজকে কভার করব এখানকার যে যে জিনিসগুলো, সেটা হচ্ছে যে আমরা দেখব যে ডেভেলপমেন্ট অ্যাসপেক্ট কি কি আছে বাংলাদেশে। এর মাঝখানে আমাদের এগ্রিকালচার এন্ড ফরেস্ট একসাথে কভার হয়ে যাবে। প্রবলেম, সোশ্যাল প্রবলেম, ইকোনমিক এন্ড এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস, এটা আমরা একসাথে কভার করার চেষ্টা করব আজকের ক্লাসে। এই যে টার্মিনোলজি গুলো দেখছেন সেগুলোকে আমরা ডিসকাস করব, এই তিনগুলোকে। ফিউচার প্রসপেক্ট অফ বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের মেজর কনসার্ন। তো আমরা চারটা জিনিস কিন্তু একসাথে কভার করছি যেন আমরা একটা ওভারভিউ পাই আর আমরা কন্টাক্ট করতে পারি। আমাদের আজকে মোটামুটি লাস্টে আমাদের 30 তারিখে আমরা একটা ক্লাস পাবো, তাই না? আর একটা ফ্রাইডে পাচ্ছি না? যদি আমরা আরেকটা ফ্রাইডে পাই তাহলে আমরা আরেকটা ক্লাস পাবো, সেটা যদি আমরা এক্সট্রা চাই সেটা আমরা ক্যারি অন করে নিতে পারলাম। এখন আমাকে জাস্ট আপনাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের বলতে হবে যে আমাদের ফিউচার প্রসপেক্ট কি কি আছে, হোয়াট আর দ্য ফিউচার প্রসপেক্ট অফ বাংলাদেশ। আমি এক এক করে ওপিনিয়ন চাবো এবং সেটা আসবে, হোয়াট আর দ্য ফিউচার প্রসপেক্টস। এখন আপনাদের কাছ থেকে ওপিনিয়ন জানতে চাবো যে বাংলাদেশের ফিউচার প্রসপেক্ট দেখতে পাচ্ছেন তো সবাই, তাই না? বাংলাদেশের ফিউচার প্রসপেক্ট কি কি আছে, প্রসপেক্টিভ সেক্টর গুলো কি কি আছে সেটা নিয়ে বলা। আপনাদের কি মনে হয় যে আমাদের প্রসপেক্টিভ সেক্টর প্রথমে কি আছে? একটা সেক্টরের নাম বলেন যেটা আমাদের ফিউচারে, আমরা মনে করছি প্রেজেন্টে না হোক, বর্তমানেও হতে পারে এবং সেটা ভবিষ্যতেও আমাদের বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখবে, বা বাংলাদেশের জন্য এটা এদিকে নজর দেওয়া উচিত, এরকম একটা সেক্টরের কথা চিন্তা করেন। প্রেজেন্ট হতে পারে এবং এখন প্রেজেন্ট হয়তো খুব ভালো না, কিন্তু ভবিষ্যতে সেদিকে নজর দেওয়া উচিত, সেই লক্ষ্য রেখে এরকম একটা সেক্টরের নাম বলেন দেখি যে কোনটা হতে পারে। সেটা ট্যুরিজমটা হতে পারে, ট্যুরিজমটা এখনো অবহেলিত। ট্যুরিজম সেক্টর বাংলাদেশে যেহেতু ন্যাচারাল বিউটিজ আছে, আমাদের ট্যুরিজম সেক্টর একটা হতে পারে। আচ্ছা, ট্যুরিজম লিখলাম। তারপর রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক সেক্টরটা যদি আমাদের ইমপ্রুভ হয় তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের অর্থনৈতিক আচ্ছা, রাজনৈতিক সেক্টরটা ওটা হচ্ছে আমার বাধা হিসেবে আসতেছে, ঠিক আছে? যে ওটা আমার বাধা হিসেবে, অথবা আমরা ওয়ে আউটকাম কি, আমি চাচ্ছি ফিউচারে কোন একটা সেক্টর চিন্তা করতে, হ্যাঁ সেটা। স্যার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ গুলো উন্নতি করলে, ভেরি গুড পয়েন্ট। ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ কে বলেছেন? স্যার রাজীবুল আওয়াল।
রাজীবকে একটা পয়েন্ট দেওয়া হোক। ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি বললাম, হ্যাঁ জি স্যার। ইন্ডাস্ট্রিজ, অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্যার। অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ, গুড পয়েন্ট। আরেকটা অ্যাগ্রো বেসড কে যেন বলতে চাইলেন? স্যার আমি বলছিলাম অটোমোবাইল স্যার industries, chemical very good industry. point. And agro based products, এটার মধ্যে অনেক কিছু চলে যায়। তারপরে স্যার শিপ বিল্ডিং এন্ড মেরিন ইন্ডাস্ট্রিজ তো আমরা স্যার ইমপ্রুভ করতে পারি। কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, আবার একটু বলেন কোন ইন্ডাস্ট্রি বলেন? মেরিন ইন্ডাস্ট্রি স্যার শিপ বিল্ডিং এন্ড বলতে কি মেরিন বোঝাচ্ছেন এটা যদি একটু? শিপ বিল্ডিং এন্ড মেরিন, ভেরি শিপ গুড। বিল্ডিং এন্ড মেরিন। স্যার সিমেন্ট ইন্ডাস্ট্রি হতে পারে স্যার। সিমেন্ট ইন্ডাস্ট্রি, ওকে। স্যার সিমেন্ট তো ইন্ডাস্ট্রি এখন বহুত আছে বাংলাদেশে দেখা যায়। এটা আমার ফিউচার প্রসপেক্টে আরো হয়তো হতে পারে, সেটার জন্য বলছে, আমার ভবিষ্যতের জন্য। আপনি চিন্তা করবেন বাংলাদেশের এখন 2020 থেকে 2030 এ, এই যে 10 বছরের দিকে আপনি চিন্তা করেন ডেভেলপ করতে গেলে আপনার কোন সেক্টর দরকার পড়বে? স্যার লেদার সিমেন্ট ইন্ডাস্ট্রিজ, তারপরে স্যার স্যার আইটি গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ আছে। এখনো লাগবে, ফিউচারেও লাগবে। স্যার আমাদের মেন ইন্ডাস্ট্রিজ, স্যার তো আমাদের স্যার, আইটি সেক্টরটা পড়ে স্যার। এডুকেশন ইয়ে করতে হবে না, এডুকেশন করলে তো আরো উন্নতি হবে। আচ্ছা, তো আরএমজি কে এখন এডুকেশনটাকে ডিজিটাল আপনি এডুকেশন বলেন যে সিস্টেমটা করা যায় স্যার। কিভাবে আনতে চাচ্ছেন এডুকেশন? স্যার ডিজিটাল এডুকেশন সিস্টেম সফটওয়্যার ইন্ডাস্ট্রিজ। সফটওয়্যার ইন্ডাস্ট্রিজ এন্ড ওকে। এডুকেশনটা ডিজিটাল এডুকেশন বলতে কি বোঝাচ্ছেন এটাকে শেষ করি, তারপরে আমরা সফটওয়্যারে যাচ্ছি। স্যার এটা স্যার না আসলে অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম কি? হতে পারে সবার এডুকেশন জন্য, স্যার ইন্ডাস্ট্রি জি স্যার। মানে কি করতে চাচ্ছেন আসলে আমাকে একটু বুঝায় বলতে হবে। এডুকেশন আমরা বলতে যে এখন আমরা যে অফলাইনে ক্লাস করি ওইটার বাদ দিয়ে আমরা সবাই ঘরে বসে অনলাইনে করব, সেই রকমের সুযোগ সুবিধা আমাদের না দিতে স্যার হবে। সেটা বলা হচ্ছে না স্যার। আসলে ওইটাই বের আহ, করতে হবে। দেশের প্রতিটা প্রান্তে স্যার, প্রতিটা কলেজ, ইউনিভার্সিটি এবং স্কুল গুলাতে স্যার ডিজিটালাইজেশন সিস্টেমটা এখনো কি ওইভাবে পৌঁছায় নাই স্যার, সেটা আর কি বোঝানো হচ্ছে। স্যার রুরাল ক্ষেত্রে স্যার সম্পূর্ণটা মানে এডুকেশন একটা ডেভেলপমেন্টের কথা বলছি স্যার। আচ্ছা আর একটা বিষয় হচ্ছে স্যার ডেভেলপমেন্ট, আমরা আচ্ছা ওইটা আপনি কিন্তু ওয়ে বলছেন, ফিউচার প্রসপেক্ট বলছেন যে এডুকেশন, তাহলে আমি একটা রাখছি এডুকেশন ইজ এ সেক্টর হিসেবে রাখছি যেটাকে আমরা ডেভেলপমেন্ট করতে চাই, বা ডেভেলপমেন্ট ফিউচার প্রসপেক্টে এডুকেশন হতে পারে। যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওরা হচ্ছে এডুকেশন দিয়ে আগায় যাচ্ছে। মালয়েশিয়ার এডুকেশন সিস্টেম কিন্তু আমাদের সমসাময়িক অবস্থায় ছিল, কিন্তু এখন দেখা যায় ওরা বিদেশ থেকে স্টুডেন্ট তাদের দেশে নিয়ে যায়। হ্যাঁ, তো সেটার কথা বলছেন, এই তো? জি স্যার, হ্যাঁ কারণ স্যার, আমাদের দেশে স্যার শিক্ষাগত ব্যবস্থা কারণ স্যার খুব একটা ভালো না। কারণ আমাদের দেখা গেল হ্যাঁ, টেকনিক্যাল ওই যে সেক্টর গুলো খুব একটা স্যার যে জাতি যত আহ, শিক্ষিত সে জাতি তত অবকাঠামো উন্নত, ওই দিক থেকে স্যার। আচ্ছা ঠিক আছে, সো এডুকেশন ইজ এ সেক্টর, যেটা আপনি এডুকেশন। এখন আরেকটা জিনিস হতে পারে, আপনারা যেটা কথা বলছেন প্রপার এডুকেশনটা স্যার এডুকেশনটাকে বলা যেতে পারে। আপনি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টটাকে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হচ্ছে আপনি স্কিল ম্যান পাওয়ার তৈরি করবেন। আপনার এডুকেশন আপনি হ্যাঁ, কেন হ্যাঁ, দিতে যাচ্ছেন? একটা হচ্ছে জাতিকে শিক্ষিত, স্বশিক্ষিত, সুনাগরিক করে তোলার জন্য, আর একটা হচ্ছে স্কিল ম্যান পাওয়ার হিসেবে তৈরি করার জন্য, যাদেরকে আপনি বিদেশে পাঠালে রেভিনিউ পাবেন, যাদেরকে আপনি হচ্ছে স্কিল আনস্কিল ম্যান পাওয়ার পাঠান, ওই দুবাইয়ে গিয়ে তারা কাজ করে টাকা পয়সা বেশি পাঠাতে পারে না। কিন্তু সেখানে যদি আপনি একটা তাদেরকে ট্রেনিং দিয়ে পাঠান, তারা যদি ড্রাইভিং শেখে, তারা যদি আপনার প্লাম্বার হয়, এই যে কাজগুলো আছে তারা যখন এটা করে দিচ্ছে, তখন হচ্ছে কি হচ্ছে আপনার রেভিনিউ আর্ন বেশি হচ্ছে। ইভেন আপনার দেশেও যখন কাজ করতেছে তখন আপনার সেই মানুষটা স্কিলড হচ্ছে। তো এইটা একটা হিউম্যান রিসোর্স, মানব সম্পদ উন্নয়নের একটা টপিক হয়। এটা ফিউচারে আমি চিন্তা করতেছি যে আমাদের জনগণ তো জনশক্তি। আগে যেরকম ওই যে জনসংখ্যাকে একটা জনবিস্ফোরণ, এতগুলোকে খাওয়াবে কিভাবে, ইয়া করবে কিভাবে, একটা টেন্ডেন্সি ছিল। এখন সেটাকে যদি আমি সেই মানুষটাকে যদি আমি স্কিল করি, দে আর নট বার্ডেন, দে আর আওয়ার রিসোর্স হয়ে যায়। ব্যাপারটা খেয়াল করেছেন?
জি স্যার। আপনি ইন্ডাস্ট্রি তৈরি করতে পারেন, আপনি রোবট বানাইতে পারেন, কিন্তু আপনি একটা মানুষ বানাইতে পারেন না। একটা মানুষ বানাইতে আপনার 18 বছর লাগে, তার বেশি সময় লাগে। জি স্যার। স্যার আরেকটা আমরা অ্যাড করতে পারি না এখানে, যে স্যার আমাদের আইটি সেক্টর যেটা আছে, যেমন স্যার আমরা বাইরে থেকে আউটসোর্সিং এর মাধ্যমে যে ডলারগুলো ইনকাম করি। ইয়েস ইয়েস ইয়েস, ভেরি গুড পয়েন্ট। কে বলছেন এটা? আউটসোর্সিং। স্যার রাজিবুল আওয়াল। রাজীবের কাছ সব থেকে কথা তোমরা বলতে অনেক পারেন। ভালো ভালো পয়েন্ট পাচ্ছি। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তারপরে আমরা বলছি হচ্ছে সফটওয়্যার সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা ছিল ইন্ডাস্ট্রি। স্যার। সফটওয়্যার ইন্ডাস্ট্রি, তারপর তারপর এটা হচ্ছে আউটসোর্সিং, যেটা রাজিবুল আউয়াল বলল। সফটওয়্যার ইন্ডাস্ট্রির সাথে আউটসোর্সিং যায়, এন্ড আউটসোর্সিং লাগাই দিলাম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছেন কেন এটা লিখছি? জি স্যার, সেম রিলেটেড জিনিস স্যার, আইটির ভিতরে পড়ে গেছে। হ্যাঁ কৃষি ক্ষেত্রটা কি হ্যাঁ, আপনি agriculture এ চলে সফটওয়্যার যায়? ডেভেলপ করলেও আপনি আউটসোর্সিং করছেন, আপনি ওয়েব কন্টেন্ট ডেভেলপ করলেও সেটাও আউটসোর্সিং করছেন, আপনি যে কোনো যে আর্টিকেল, স্কলারলি আর্টিকেল রাইট আপ করেন, সেটাও আপনি আউটসোর্সিং করছেন। তো আপনি বেসিক্যালি সফটওয়্যার বেসড আপনার স্কিল আপনি সেল করছেন, এবং আপনি ওই ডিভাইস এন্ড স্কিল দিয়ে সেটা দিয়ে আপনি আর্ন করছেন, তাই না? জি স্যার। আচ্ছা, তারপর ফার্মিং বুঝি নাই। ফার্ম যদি ফার্মের যে ব্যবস্থাগুলো আছে এগুলো যদি আরো ডেভেলপ করা যেতে পারে তাহলে মেবি মানে পোল্ট্রি খাদ্যের ইন্ডাস্ট্রি, সংকটটা আরো খামার ইন্ডাস্ট্রি, আমাদের জি ওইটাই তো অ্যাগ্রো বেসড গেল, এটার মধ্যে হয় কিনা? অ্যাগ্রো বেসড এর মধ্যে অনেক কিছু যায়, তো আমি আপনাকে এখানে পোল্ট্রি এন্ড ফিশারিজ লিখলাম। হ্যাঁ, আপনাদের জন্য তখন আর কি বুঝতে সুবিধা হবে। পোল্ট্রি, গবাদি পশু পালন কি? পোল্ট্রি, তারপরে হচ্ছে ফিশারিজ এন্ড খামার, অ্যানিমাল খামার নাকি? অ্যানিমাল হাজবেন্ডারি, বুঝছেন? খামার, তারপর স্যার পাওয়ার সেক্টর। পাওয়ার সেক্টর ডেভেলপ দরকার। ইলাবোরেট করেন, পাওয়ার সেক্টর বলতে কি বুঝেন? এক একজন এক এক জিনিস বুঝতে পারেন। যেমন এখানে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি সেক্টর যেটা করা হচ্ছে, ইলেকট্রিসিটি পাওয়ার সেক্টর, যার সাথে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট নির্ভর করে। স্যার পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি হতে পারে স্যার। আবার যেরকম স্যার ফার্মাসিউটিক্যাল সেক্টর আছে, ঔষধ, গ্যাস, তারপরে রিনিউয়েবল আছে পাওয়ার সেক্টরের মধ্যে। যা কিছু আছে সব ধরে নিলাম, সবকিছু, ঠিক আছে? হ্যাঁ। ফার্মাসিউটিক্যাল সেক্টর। গুড পয়েন্ট। মানে সবই মোটামুটি আমাদের আছে, কিন্তু ভঙ্গুর অবস্থায়, এগুলা ডেভেলপ দরকার ফিউচারে। আমরা তো নিজেরাই খেয়াল করে পাচ্ছি যা আছে, কিন্তু স্যার এখন কি খুবই অবস্থায় আছে সেটা আস্তে আস্তে দুর্নীতিগ্রস্ত পরে, অবস্থায় আছে স্যার। ওইটা পরে, সবচেয়ে বেশি ওইটা দরকার এখন না, স্যার ওইটা নৈতিক পরে। সেক্টরকে উন্নয়ন দরকার, যে স্যার মরার আচ্ছা, কাছ থেকে কিসে চুরি করে দরকার, খায়। কিসে দরকার সেটা পরে আসতেছে, ওটাও আসতেছে, ওটাও আমাদের কাজ, আগে এটা আমরা শেষ করি, ঠিক আছে? ফার্মাসিউটিক্যাল জি। সেক্টর, ওই তো আমরা তারপর? 90 দশকের তো সবাই ঠিক হলেই সব ঠিক হয়ে যাবে। স্যার চা ইন্ডাস্ট্রিটাকে স্যার করা যেতে পারে স্যার। টি ইন্ডাস্ট্রি, টি। ভেরি গুড পয়েন্ট, ইন্ডাস্ট্রি। জুট, জুট তো এখন আর কি এরকম ভাবে ইয়ে নাই স্যার। কিন্তু জুটটা করলে অনেক ভালো হইতো, ওয়ার্ল্ড জুটটা মার্কেট করলে অনেক করতে। ভালো হইতো স্যার। জুট প্রোডাক্টস, আর নবায়নযোগ্য শক্তি, যেরকম ওই রিনিউয়েবল, এই এনার্জির মধ্যে সবগুলো পাওয়ার আছে, সেক্টরের মধ্যে চলে গেছে সব। ঠিক আছে? তারপর আর কি? অটোমোবাইল, এটা কিসের মধ্যে? বুঝি নাই। অটোমোবাইল বলছে তো, 3 নাম্বার এটা আছে। 3 নাম্বার তো, এটা অটোমোবাইলস।
কি আর কি স্যার কমিউনিকেশন স্যার হইতে পারে মানে যোগাযোগের ব্যবস্থা মানে বাংলাদেশের মেডিকেল হ্যালো ইন্ডাস্ট্রিজ। হুম স্যার যোগাযোগের এটা লিখলাম। ব্যবস্থা এটা আরো উন্নত করা দরকার এটা ক্লিনিক্স এন্ড আদার মেডিকেল সার্ভিসেস, বুঝতে পারছেন? জি এটা দিয়ে আপনি দেখবেন হচ্ছে চেন্নাই ভারতের, ঠিক আছে? তারা হচ্ছে এদিক দিয়ে খুব আগায়া। জি স্যার, ভেলোরে চেন্নাইতে স্যার দুটোটাই স্যার বেস্ট। তারা এটা দিয়ে ডেভেলপ করছে। তারপর আর কি আছে বলেন? স্যার কমিউনিকেশন স্যার যোগাযোগ ব্যবস্থা স্যার ওইটা কি ফিউচার সেক্টর, প্রসপেক্টিভ ফিউচার? স্যার এটা মনে একটা ডিপেন্ড করাটা কি স্যার? এটা আমাকে হেল্প করে সাপোর্টিং হ্যান্ড। ওটা আমাদের আমরা যখন ও প্ল্যান আচ্ছা ঠিক আছে যে এগুলো চ্যালেঞ্জ গুলো ওভারকাম করার জন্য প্ল্যান, তখন আমি লিখতে পারি। এখানে দেখেন এগুলো প্রত্যেকটা সেক্টর কিন্তু ইন্ডিভিজুয়াল সেক্টর যেগুলো আমরা বাংলাদেশের ভবিষ্যতের জন্য কাজ করব ফিউচার media। প্রসপেক্ট হিসাবে। মিডিয়া স্যার টেকনিক্যাল স্যার কিছু ইকুইপমেন্ট থাকতে পারে, কিন্তু এটা স্যার যেমন? ভিতরে আইসা গেছে স্যার, যেমন ইলেকট্রনিক্স এটা ইন্ডাস্ট্রি। মিডিয়া সেক্টর লাগবে, মিডিয়া সেক্টর। মিডিয়া বলতে কি বোঝাইতেছেন? মিডিয়া ইন্ডাস্ট্রিজ মিডিয়া বা বলতে মিডিয়া যেমন মিডিয়া আছে স্ট্যান্ডার্ডস অর্থাৎ ফিল্ম এন্ড মিডিয়া, জি যেমন স্যার, হচ্ছে টোটালটাই বলিউড বিজনেস করে, হলিউড বিজনেস করে, সেরকম আপনি চাচ্ছেন? যেমন কলকাতা স্যার টলিউডে এখন এটা না বিজনেস না করতেছে। ধরাটাই স্যার বেটার স্যার, মনে হয় স্যার এটা না ধরাটাই বেটার। না ধরা বেটার কেন? ধরা বেটার কেন? ওপিনিয়ন স্যার দেন। এফডিসি যে অবস্থা, মানে ফিউচার কি হবে, মানে বাংলাদেশের তো স্যার এমনিতে ফিল্মের অবস্থা যথেষ্ট খারাপ বর্তমানে। অবস্থা গত খারাপ, তো করা বছর দরকার, সেই জন্যই অবস্থা তো কি ইমপ্রুভ ভালো করা হওয়া দরকার। সম্ভব? এটা কি আমার একটা সেক্টর হতে পারে যেটা আমাকে আর্ন করাবে? জি স্যার ভালো হ্যাঁ স্যার অবশ্যই ভালো স্যার। হওয়া সম্ভব। তো নোরা আপনি স্যার এটা এটা চিন্তা করেন, আপনাদের একটা এক্সাম্পল দেই। আপনি যদি এখন আফগানিস্তানে যান, আপনি যদি এখন ইরাকে যান, ইভেন আপনি যদি দুবাইয়ে যান, নেপালের কথা ভুটানের কথা বাদে দিলাম, আপনি ইংলিশ জানেন না, আপনার কোনো প্রবলেম হবে না। জানেন কেন? স্যার হিন্দির জন্য কারণ আপনি দুবাইয়ে গেলেও আপনি ট্যাক্সিতে চললে, এতে চললে আপনি হিন্দি বলতে পারবেন, দোকানে গিয়ে আপনি হিন্দি বলতে পারবেন, হিন্দি জি স্যার, বোঝে। কারণ কি জানেন? হিন্দি মুভি কারণ দেখে ওই স্যার। জায়গাগুলোয় হিন্দি মুভি চলে, বলিউডের চ্যানেল গুলো চলে। আপনি চিন্তা করেন যে একটা দেশের ইকোনমি, এই যে জিনিসপত্র, প্রোডাক্ট, কত কিছু এই ফিল্ম এন্ড মিডিয়ার সাথে জড়িত। এটা কিন্তু আবার ডিরেক্ট রেভিনিউ দিচ্ছে কম, কম না হলে অবশ্য যারা বড় হয়ে গেছে তাদের অনেক বেশি। যেমন এইটা সারা ওয়ার্ল্ডে যখন পাচ্ছে এক একটা কোটি কোটি টাকার জিনিসপত্র তারা তৈরি করছে, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু অন্য প্রোডাক্টের জন্য রাস্তা তৈরি করে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ আপনার কালচারটাকে প্রচার করতেছে। আমাদের আয়নাবাজিও কিন্তু বাংলাদেশকে অনেক জায়গায় চিনেন, চলছে। বাংলাদেশকে চিনে না, ইন্ডিয়াকে চিনে, স্যার বলিউড অ্যাভেঞ্জার মুভিকে ইন্ডিয়া তো চিনে। স্যার চায়না 3.5 কোটি টাকা ইনকাম করলো স্যার। বুঝতে পারছেন? আমি লাস্টের কথা বুঝি নাই, কি আবার বলেন? স্যার বললাম যে অ্যাভেঞ্জার ইন গেম ওটাই তো স্যার লাস্টে হ্যাঁ। এই যে চায়নাতে 3.5 কোটি টাকা ইনকাম করলো স্যার, ওটা তো রাষ্ট্রের মানে রেভিনিউ হিসেবে কিছুটা অংশ মানে অ্যাড হয় স্যার। অবশ্যই, অবশ্যই। তো এগুলো অবশ্যই আমার হচ্ছে আর্নিং, এবং এটা শুধু নিজের আর্নিং না, এই সেক্টর অন্য সেক্টরের জন্য রাস্তা করে দেয়। এখন কথা জি হচ্ছে স্যার। যে আমার ফিউচার প্রসপেক্ট আমি দেখি কিনা। আপনাদের অপিনিয়ন ছিল আপনারা ফিউচার প্রসপেক্ট দেখছেন না, বাট এটা একটা সেক্টর যেটাকে আমি ডেভেলপমেন্ট করতে পারি, সেটার একটা প্ল্যানিং দরকার, ইজন্ট ইট? জি স্যার দরকার। তো আমি সেক্টরটাকে কি ইন করব কিনা? করেন ইন স্যার। করা যায় কিন্তু স্যার ফিল্ম মিডিয়া এন্ড ফিল্ম ইন্ডাস্ট্রিজ। ফিল্ম এন্ড মিডিয়া ইন্ডাস্ট্রিজ, কারণ আমার চ্যানেলগুলো বাইরে চলা দরকার। যদি না স্যার হয় তাহলে তো আমি প্রচার করতে পারবো না। ইন্ডিয়া আর বাংলাদেশের পাকিস্তান ধরা নাটকগুলা খাওয়ার মধ্যে অন্তত প্রথম, সবাই দেখে, বা হ্যাঁ এটা আমার মুভি প্রচার না দরকার। দেখলে যেমন হচ্ছে নাটকগুলা দেখে। পাকিস্তানের চ্যানেল কিন্তু চলে না, পাকিস্তান কিন্তু উর্দু, ওরা কিন্তু এই মার্কেটটা ধরতে পারে নাই। ইন্ডিয়া কিন্তু ঠিকই ধরে নিছে।
বুঝতে পেরেছেন? এরপরে জি স্যার। আর কোন সেক্টর? আর কারো কোন সেক্টর মনে পড়ে বা মনে হয়? কনস্ট্রাকশন স্যার। স্যার প্রিন্টটা কি কিসের মধ্যে যাবে স্যার? প্রিন্ট প্রিন্ট হচ্ছে প্রিন্ট এন্ড মিডিয়া, তাহলে ফিল্ম, ট্রান্সপোর্টেশন প্রিন্ট এন্ড সেক্টর, মিডিয়া। এয়ারলাইন এন্ড আদার্স। ঠিক আছে, দেশের আপনার এয়ারলাইন এটা ফিউচার আমার ডেভেলপ করতে হবে। এরপরে কি আর কি আছে? হ্যাঁ, জাহিদ। টেকনিক্যাল সেক্টর। টেকনিক্যাল সেক্টর বলতে কি বোঝেন? টেকনিক্যাল সেক্টর কি জিনিস? স্যার এগ্রিকালচারটারও আরো একটু ডেভেলপ করা লাগে। বোঝা যাচ্ছে না, মানে ঠিক আছে। স্যার টেকনিক্যাল সেক্টরও মনে হয় যেটা বোঝাচ্ছে সেটা মনে হয় আমাদের সবকিছুর ভিতরে এসে গেছে স্যার, আমাদের মনে হয়। র ম্যাটেরিয়ালস, ঠিক আছে? জি স্যার, জি র স্যার, ম্যাটেরিয়ালটা এগ্রিকালচার অনেক এটা বুঝতে আমাদের কিন্তু নেই ওরকম ভাবে। র ম্যাটেরিয়ালস এর পরে হচ্ছে খনিজ সম্পদ এন্ড আদার্স যেগুলো আছে, ঠিক আছে? জি স্যার, আচ্ছা, এটা তেল, একটা গ্যাস, মেইন পয়েন্ট। এটা র ম্যাটেরিয়াল, কয়লা, ঠিক আছে? তো আমরা মোটামুটি একটা শেপ পেলাম যে এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে স্যার ফিউচার মানে দেখার মতো যে প্রসপেক্টস, ঠিক আছে? জায়গাগুলা যেরকম মানে বলা যেতে পারে কি মাইন ইন্ডাস্ট্রিজ, যেটা খনিজ হ্যাঁ, র ম্যাটেরিয়ালস, মাইনিং, খনিজ, এটা গেল হচ্ছে সেক্টর। এগুলো হচ্ছে আমাদের সেক্টর, আপনি যেগুলো আপনারা চিন্তা করেছেন যে এই এই সেক্টর গুলো আছে, এটা আপনাদের ক্লাস টাস্ক, ঠিক আছে? যে আপনারা ক্লাসে এই সেক্টর গুলো আপনারা পেলেন। আমি জাস্ট কম্পেয়ার করতেছি আরেকটা ক্লাসের সেম জিনিস, যে তারা কি শেয়ার করেছে সেটা, ঠিক আছে? আমি আপনাদের একটা পিকচার দেখাচ্ছি, সেই পিকচারে আপনারা দেখবেন আপনাদের যে সেক্টর আছে, আপনারা এই জিনিসগুলো নোট ডাউন তো নিয়েছেন আর কপি তো পাবেন, ঠিক আছে? একটা করে স্ন্যাপ নিয়ে নেন সবাই, আর ভিডিও থাকছেই। এগুলো হচ্ছে আমাদের ফিউচার প্রসপেক্টস, ঠিক আছে? আমি এখন জাস্ট আপনাদের কম্পেয়ার করাচ্ছি অন্য আরেকটার সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওকে, হ্যাঁ, নাও ভালো আছেন? এটা দেখেন যে আচ্ছা, যে ফোনে কথা আমি মিউট করে, এখন যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে দেখেন আপনাদের সেক্টর এবং তাদের সেক্টর, এখানে আপনাদের কোনো কিছু বাদ গেছে বা আপনারা ইনক্লুড করতে পারেন সেটার মতো কোনো পয়েন্ট আছে? প্লাস্টিক ইন্ডাস্ট্রি টোবাকো আমরা দিই নাই। ফিশারিজ, টোবাকো দরকার নেই, এই টোবাকো যে বাদ দিতে হবে। আরএমজি আমরা দিয়েছি, ওয়েট আমরা ক্লিয়ার করছি। স্যার লেদার বাদ এটা হচ্ছে করেছে, অন্য আরএমজি আমরা প্লাস্টিক বলেছি, বাদ করেছে। এগ্রিকালচারাল প্রোডাক্টস আমরা লেদার বলেছি, লেদার আসলো ভাই, ফার্মাসিউটিক্যাল আমরা বলেছি, ফিশারিজ, শ্রিম্প, ক্র্যাব, আমাদের ফিশ বলছি, প্লাস্টিকটা দরকার। হিউম্যান রিসোর্স বলছি, ট্যুরিজম বলছি, শিপ বিল্ডিং বলছি, সিমেন্ট ইন্ডাস্ট্রি আপনারা বলছেন, ইলেকট্রনিক ডিভাইসেস বলছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট, এআই ডেভেলপমেন্টের যেটা সেটা সফটওয়্যার ডেভেলপমেন্ট, আপনারা মেনে নিলাম। টি ইন্ডাস্ট্রি আপনি বলেছেন, টোবাকো বলেন নাই, প্লাস্টিক ইন্ডাস্ট্রি ছিল, লেদার ছিল, হাইটেক ইন্ডাস্ট্রি বলে আপনারা কোনো কিছু এরকম করে বলেন নাই, মেডিকেল ইন্ডাস্ট্রি বলেছেন, ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ, ফুড প্রসেসিং বলেছেন, অটোমোবাইল ইন্ডাস্ট্রি বলেছেন। তো আপনাদের বোনাস কি কি আছে? আপনাদের টোবাকো ইন্ডাস্ট্রি এটা ছিল না, প্লাস্টিক
টোবাকোটা মনে হয় না দরকার আছে স্যার, এটা আরো নিরুৎসাহিত করা হয়, সে জায়গায় কেন এটা উন্নত করা দরকার? আপনি যখন দেশের চিন্তা করবেন ডেভেলপমেন্ট, তখন এখন তো আপনি টোবাকো বাদ দিতে পারবেন না। বরঞ্চ কি হবে, আপনি যদি টোবাকো না প্রডিউস করেন, আপনি বাইরে থেকে আমদানি করতেছেন, কারণ আপনার সিগারেট খোর জনগোষ্ঠী সিগারেট খোরই থাকবে। ঠিক আছে, সিগারেট থেকে কিন্তু গভর্নমেন্ট প্রত্যেক বছরই ভ্যাট গুলো বাড়াই দিয়েছে, থেকে কিন্তু গভর্নমেন্টের আরো বিশাল বিশাল ভ্যাট দেয়। হ্যাঁ, এটা একটা বড় ইনকাম সোর্স। তারপরে জেনে শুনে বিষ পান করে। হ্যাঁ, ওখানে যত ভয়ঙ্কর ছবি ওইটা দেয়, তো তারপরে অন্যায় মনে হয় যে কিন্তু খাই। আপনি তো দেশের যখন ইনকাম সোর্স হিসাব করবেন তখন তো আর এটা চিন্তা করতে হবে না। স্যার আমাদের একটা জিনিস কি, আমরা যে জিনিসটাকে বেশি না করি সেইটার দিকে আমরা বেশি অগ্রসর হই। আমাদের যদি প্রথম থেকে এটাকে সেইভাবে দেখানো হতো তাহলে কিন্তু আমরা এটার উপর এত ছুটতাম না। আমাদের প্রথম থেকেই বলা হয় জিনিসটা খারাপ, এখন আমরা চিন্তা করি এর ভিতরে খারাপ কি আছে আমাদের দেখা দরকার, যে ম্যাক্সিমাম এই স্টুডেন্ট লাইফে ওইদিকে ঝুঁকে পড়ে। আচ্ছা ঠিক আছে, এখন যারা ঝুঁকে পড়বে তাদেরকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমার আপনার। এই যে এটা গেল হচ্ছে আমাদের গুলা, তো এটা আমি পেলাম হচ্ছে আমাদের ফিউচার প্রসপেক্টস বাংলাদেশের। এখন আমাদের টাস্ক হচ্ছে ফিউচার প্রসপেক্ট জানি আমি, আমাদের চ্যালেঞ্জ গুলো কি? এই যে এতগুলো ডেভেলপমেন্ট সেক্টর আছে, প্রসপেক্ট আছে আমাদের বাংলাদেশের ফিউচারে ডেভেলপ করে যাওয়ার, সেগুলো ডেভেলপমেন্ট করতে কেন পারছি না? সেগুলোর জন্য চ্যালেঞ্জটা কি? কিভাবে আমরা এই চ্যালেঞ্জ গুলো অতিক্রম করতে পারবো, সেটা হচ্ছে আমাদের ক্লাসের থার্ড পার্ট। এখন আমার এই ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশের পরিপ্রেক্ষিতে চিন্তা করতে হবে যে চ্যালেঞ্জ কি। ঠিক আছে, বুঝতে পেরেছি? জি স্যার। আমি পিছনে যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এটা রেখে দিচ্ছি, পিকচারটাই রাখছি, যে আমরা যে পিকচার তার উপরে আমরা এখন কাজ করব। আগে যে আমরা লেখাগুলো নিয়েছিলাম আমাদের সেক্টরের সেগুলোই থাকলো। হ্যাঁ, সেগুলোর উপরে এখন আমার কাজ হচ্ছে are the challenges of future বাংলাদেশ। এটা একটা কোশ্চেন মাথায় থাকে জানো, ফিউচার বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ কি কি? ক্লিয়ার? এখন আপনি জি বলবেন স্যার। প্রথমে আপনাদের এক নম্বরে প্রথমে আপনাদের হচ্ছে স্যার পলিটিক্স। পলিটিক্স কি? স্যার দুর্নীতি তো আপনি বলতেছেন করাপশন, নট পলিটিক্স। করাপশন গেল, এরপরে তারপরে স্যার পলিটিক্স এর স্যার স্টেবিলিটি, কমিউনিকেশন স্যার। একবার আপনি কমিউনিকেশন বলতেছেন সেক্টর, আবার কমিউনিকেশন বলতেছেন চ্যালেঞ্জেস, আমি তো বুঝলাম না স্যার। যেমন কি আমাদের রাস্তাঘাট ভালো করতে হবে, তারপর এয়ার, তারপরে মানে ওয়াটার, সব লেভেলে এটা কি কমিউনিকেশন ভালো ইনফ্রাস্ট্রাকচার থাকতে বলে হবে আর কি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। কোর কমিউনিকেশন সিস্টেম। তারপর স্যার ওই অভিজ্ঞ মানে অভিজ্ঞ না জনশক্তি, মানে ল্যাক অফ স্কিল না পাওয়ার। হ্যাঁ, তারপর প্রয়োজনীয় যে ম্যাটেরিয়াল সেগুলাও মানে পাওয়া যায় না। তারপরে পাওয়ার আরো বাড়ানো দরকার, যেমন কি ইলেকট্রিসিটি, তারপরে পাওয়ার সিস্টেম আর কি। স্যার বাংলাদেশের যে নিয়ম কানুন গুলো আছে সেগুলোকে সুষ্ঠুভাবে স্যার প্রয়োগ করা। হ্যাঁ, এটা তো ওই করাপশনের ভিতরে চলে যায় না।
ইমপ্রপার এনফোর্সমেন্ট অফ ল এন্ড অর্ডার। ঠিক আছে, আপনি এটাই তো বলতে চাচ্ছিলেন না? জি স্যার। একটা যে ফান্ড গঠন করাটা একটা চ্যালেঞ্জ। কি গঠন করা? ফান্ড মানে মূলধন, একটা ব্যবসার ই করার জন্য। ক্যাপিটাল, ভেরি গুড পয়েন্ট। আমি পেলাম হচ্ছে পয়েন্ট ল্যাক অফ ক্যাপিটাল। বুঝি নাই বাবা। স্কিল ডেভেলপমেন্ট স্যার। স্কিল ম্যান পাওয়ার তো বলা হয়েছে। লিখলাম তো একটা। কোয়ালিটি গুড এডুকেশন। চ্যালেঞ্জ বলেন। চ্যালেঞ্জের জায়গায় আমি কোয়ালিটি এডুকেশন কিভাবে বলবো এটাকে? কোয়ালিটি এডুকেশন যদি কোয়ালিটি না পাওয়া, ল্যাক অফ কোয়ালিটি এডুকেশন, এটা এইরকম ভাবে দেওয়া যায়। কোয়ালিটি এডুকেশন না পাওয়ার কারণে তো ওই যে আনস্কিল পারসন, মানে এই যে স্কিল পারসনের একটা অভাব তৈরি হচ্ছে। Just give me a second. মনুরা আচ্ছা, ল্যাক অফ কোয়ালিটি এডুকেশন গেল। এরপরে আর কি আছে? ল্যাক অফ কোয়ালিটি এডুকেশনের পরে আপনার কাছে মনে হয় যে ফিউচারের জন্য চ্যালেঞ্জ কি? করাপশন গেল, পোর কমিউনিকেশন সিস্টেম গেল, ল্যাক অফ স্কিল ম্যান পাওয়ার গেল, পলিটিক্যাল ইনস্টেবিলিটি গেল, improper enforcement of law and order. Law and order is not good. অনেক লম্বা চড়া কথা হইছে। স্যার হেলথ, স্যার হেলথ, lack of capital, lack of quality আনহেলথ education, এনভায়রনমেন্ট হবে স্যার, আনহেলথ এনভায়রনমেন্ট, unhealthy environment, জি ফিউচারের জন্য চ্যালেঞ্জ। এটা খুব বড় হ্যাঁ, এটার সাথে চ্যালেঞ্জ তো এটা অনেক বড় হচ্ছে না। চ্যালেঞ্জ, সব জায়গায় হ্যাঁ, ঠিক এফেক্টেড আছে। হয়ে যায়। এই যে এখন যেরকম হয়ে গেছে, lack of quality health system. স্যার র সেই জন্যই ম্যাটেরিয়ালস তো আমরা স্যার মেডিকেল সেক্টরে করতে যাচ্ছিলাম ডেভেলপ, আর এটা হচ্ছে Quality আমাদের হ্যাঁ সিস্টেম। আপনার কথা বুঝতে পারছি যে করোনা সিচুয়েশনে না আদার্সে আমরা যেরকম কত বড় ভালনারেবল এটা বোঝা যাচ্ছে, এবং আমরা যে কত বড় সাফার সামনে করতে যাচ্ছি সেটাও আমরা খুব ভালো করে বুঝছি। এখনো স্যার এটা ফান হিসেবে আমাদের নিতেছে সবাই। ওই যে ফান হিসাবে কি বলবো, দাঁড়ান। স্যার তারপরে স্যার এরপরে আমাদের কি পয়েন্ট ছিল? ল্যাক অফ স্যার কোয়ালিটি হেলথ এখানে সিস্টেমের পরে এখানে কি স্যার আমরা বলতে পারি যে স্যার আমাদের রোড এন্ড ট্রান্সপোর্টেশন সিস্টেম, যেটা আমাদের যে যেভাবে আমরা স্যার বাইরের সাথে যোগাযোগ, কমিউনিকেশন সিস্টেম আমরা বলেছি। এখন কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে তো আপনার ওটার মধ্যে চলে যাচ্ছে 2 নম্বরে। এখন আমি স্যার কি বলবো? এখানে যদি স্যার এখানে একটা ইনফ্রাস্ট্রাকচার বলতে পারি, হ্যাঁ, যে আমি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সবকিছু নিয়ে আসলাম। ওই যে এয়ারপোর্ট, সি পোর্ট এন্ড আদার্স যা কিছু আছে, ব্রিজ, কালভার্ট যা আছে সবকিছু ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, স্যার আমরা আপনারা কি যে পয়েন্টটা বলছেন আমি অ্যাকোমোডেশন বুঝতে পারছি। সিস্টেমটা বলতে পারি? হ্যাঁ, অ্যাকোমোডেশন সিস্টেমটা মানে থাকার জায়গা যেটা, যার কারণে বাইরে থেকে মানে ইয়ার বায়াররা যারা আসে এরা না আসার কারণে এই মানে আমাদের বিজনেসটা বড় হইতে পারতেছে না। ভালো থাকার বায়ার জায়গা, ইনভেস্ট ভালো খাবার। করতেছে না কিসের জন্য?
আরেকটা হতে পারে কি যে এটা স্যার ইকোনমিক স্যার সিকিউরিটি একটা পয়েন্ট হতে পারে। সিকিউরিটি নাই, তাই না? হ্যাঁ, সিকিউরিটি। ইকোনমিক সিকিউরিটি নাই। আর একটা জিনিস আছে স্যার, সেটা ইনভেস্ট হচ্ছে করে দেখা গেল যে টাকা পয়সা নাই, উধাও হয়ে গেল, ব্যাংকই দেউলিয়া। স্যার ওই যে শেয়ার বাজার লুট। এই পয়েন্টের জন্য আমি বললাম। স্যার এখানে আরেকটা জিনিস আছে, বাংলাদেশে আগে সরাসরি বায়ার আসতো, এখন আর আসে না। কারণ হচ্ছে স্যার ইন্ডিয়া হচ্ছে বিশাল একটা, তাদের জন্য একটা বিশাল একটা প্লেস করে দিছে। তারা এখন সরাসরি ইন্ডিয়াতে আসে, আর ইন্ডিয়ার লোকজন হচ্ছে বাংলাদেশ থেকে গার্মেন্টস এর অর্ডার গুলো নিয়ে তাদেরকে দেয়। তার মাঝখান থেকে ইন্ডিয়ার একটা লাভ হয়ে যায়। মানে ইন্ডিয়া একটা ভায়া সোর্স বানাইছে না? জি স্যার, ডেভেলপ করার। জি স্যার। তো স্যার তারা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ একটা সুযোগ দিছে যে তারা ওখানে সবকিছু ফ্রি করে দিছে বায়ারদের জন্য, আর বাংলাদেশ সেই জায়গায় কিছুই করতে পারেনি স্যার। lack of facilities for international investor, আপনাদের যে পয়েন্টটা আসলো, তাই না? এটাই তো বলছেন। এইটাই স্যার বলার চেষ্টা করছি। ভেরি গুড পয়েন্ট, ল্যাক অফ ফ্যাসিলিটিস। এরপর আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে আমরা এগ্রিমেন্ট, ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট নাই, এগ্রিমেন্ট কম। আমরা জাপানের সাথে এগ্রিমেন্ট, চায়নার সাথে এগ্রিমেন্ট, আমার এই যে প্রোডাক্ট গুলো যে লাগবে, আমার স্কিল লাগবে, সেগুলো তো আমার এগ্রিমেন্ট থাকতে হবে, তাদের কাছ থেকে তো কিনতে হবে না? স্যার যেমন হচ্ছে ইন্ডিয়ান একটা কোম্পানি আছে স্যার, লিলিপুট নাম, ওরা হচ্ছে স্যার বাংলাদেশের কয়েকটা গার্মেন্টস থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে স্যার, কিন্তু কিছুই করতে পারিনি। তারা মাল হাতে পেয়ে বলেছে আমরা মাল হাতে পাইনি, পুরো টাকাটাই স্যার লস গেছে তখন। ওই যে ল্যাক অফ ইকোনমিক সিকিউরিটি, আচ্ছা ওটা হতে পারে। এটা একটা খুব ইম্পর্টেন্ট। লিলিপুটকে একবার ধ্বংস করে দিছে, লিলিপুট বাংলাদেশকে। তো এটা নিয়ে কারো কোনো কিছু হয় নাই? স্যার আমি যতটুকু জানিছি স্যার, এটা একটা রিপোর্ট হয়েছিল, রিপোর্ট হওয়ার পরে স্যার বাংলাদেশ থেকে অনেক চাপ দিছে, কিন্তু স্যার ইন্ডিয়া থেকে কোনো কিছু করতে পারেনি। স্যার বাংলাদেশ কোনো একটা জিনিস হলে ওটা কয়েকদিন থাকে, এরপরে এটা দামাচাপা হয়ে যায়। রিপোর্ট হয়েছিল এই জন্য হয়তো সামনে আসছে, স্যার এটা নিয়ে হচ্ছে ইটিভিতে একটা রিপোর্ট হয়েছিল। আচ্ছা, ব্যাংকিং সেক্টরটা ডেভেলপ করা দরকার, এই অর্থনীতিটা উন্নত করার জন্য, মানে টাকা লেনদেন করার জন্য বাংলাদেশে এটা একটা প্রবলেম। স্যার এটা কিন্তু সবথেকে বেশি ইন্টারন্যাশনাল ট্রানজাকশনও খুব। জি স্যার, যেমন বাংলাদেশে পেপ্যাল, পেজা, এখন স্যার আমরা সরাসরি ডলার নিয়ে আসতে পারি না স্যার। হ্যাঁ, আমাদের আউটসোর্সিং কে বলে অনেক একটা ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু সেটার জন্য কখনোই পেপ্যালকে এগ্রি করে না এখন। দেই নাই না দেই না, খালি বলে যাচ্ছে সুবিধা দরকার। হ্যাঁ, তাদের ভয় স্যার পেপ্যালের মাধ্যমে সব টাকা বিদেশ পাঠিয়ে দিবে, অর্ধেক টাকা চলে যাচ্ছে। আগে তো হচ্ছে আপনাদের ওই আপওয়ার্কে কাজ করতেন, যে করেছেন কেউ কিনা জানি না, ওডেস্ক যেটা আপওয়ার্ক হলো। হ্যাঁ, ওল্ড হচ্ছে ওডেস্ক, এখন আপওয়ার্ক। হ্যাঁ, তো ওইখানে হচ্ছে পেওনিয়ার কার্ড, এখন তো ইন্টারন্যাশনাল কার্ড নাই। তারপরে আপনাদের আবার ওই যে কি বিটকয়েন, জি জি, ক্রিপ্টোকারেন্সি, বিটিসি, ক্রিপ্টোকারেন্সি নিয়ে তো কাজ করতেছেন। আমি জানি না আপনারা এগুলো জানেন কিনা, আপনাদের জানার কথা সবার। জি স্যার, জানেন তো বিটকয়েন নিয়ে একটা ভিডিও দেখছিলাম। স্যার বিটকয়েনটা কি আসলে বৈধ না অবৈধ স্যার? বিটকয়েন তো অবৈধ। বাংলাদেশ ইমপ্রুভিং হোয়াট এগ্রিমেন্ট উইথ ডিফারেন্ট কান্ট্রিজ এর পরে আমরা 3 নম্বর আমি বিটকয়েন নিয়ে বলছি। আমরা কি লিখছিলাম? ইমপ্রুভিং, আমরা কি বলছিলাম? সিকিউরিটি, ইকোনমিক সিকিউরিটি, হ্যাঁ, ব্যাংকিং সিস্টেম, হ্যাঁ ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং সিস্টেম ছিল। ওকে, ইউ ওয়্যার অন বিটকয়েন আর ক্রিপ্টোকারেন্সি। বিটকয়েন তো না, ওখানে অনেকগুলো ক্রিপ্টোকারেন্সি যেটা জেনারিক নাম, ওখানে অনেকগুলো টাইপের আছে, ঠিক আছে? তো এগুলো বেসিক্যালি লিগ্যাল ইললিগ্যাল বলা ডিফিকাল্ট। আপনাদের যেরকম আমি ইকোনমিক সিস্টেম পড়াইছি, মনে আছে যে আমরা অর্থনীতি পড়াচ্ছিলাম যে টাকাটা আসল কত, টাকার দামটা কত, কাগজ তো এটা কিভাবে ডিটারমিন হয়, সেটা হচ্ছে যে আপনার সরকার ব্যাংক থেকে করে। এখন আপনার সরকারের যদি আপনার কোনো কারণে ফল করে, আপনার টাকার মান ফল করবে, তাই না? এটা হচ্ছে প্রিন্সিপাল। তার মানে আপনি কোনো না কোনো দেশের উপর ডিপেন্ডেন্ট, সেটা আপনি সুইস ব্যাংকে টাকা রাখেন, ডলার রাখেন, ইয়া রাখেন, সেটা। ক্রিপ্টোকারেন্সি ইজ আ কনসেপ্ট যেখানে এই ব্যাংকগুলো হচ্ছেন আপনি, আপনার কাছে কিছু অ্যালগরিদম থাকবে, কিছু কোড
নাথিং মোর দ্যান কোড। এই কোড গুলো হচ্ছে ইউনিক, লম্বা ইয়াতে এরকম এই কোড গুলো তখন আমার টাকা হিসেবে কাজ করে, কারেন্সির ভ্যালু, যে হাওয়ায় চলে মানি সেরকম একটা। তো এই যে কোড গুলো আছে, কোড গুলো আপনার কাছে থাকতেছে এবং সেই কোড গুলো ট্রানজাকশন হচ্ছে, এটা কোনো ব্যাংকের থ্রুতে না, কোনো ন্যাশনাল ব্যাংকের ইয়াতে নাই। তো এই যে ভ্যালুটা এখানে আপনি ট্রেস করতে পারেন না যে এটার মালিক কে। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় এখন অস্ত্র কেনা বেচা, ড্রাগ ট্রাফিকিং, কালো টাকার যে জায়গাগুলো। এই জন্য দেখা যায় যে কান্ট্রিগুলো, মোস্ট অফ দ্য অনেকগুলো কান্ট্রি এটাকে হচ্ছে ব্যান করে দেয় যে না এটা লিগ্যাল না, ইললিগ্যাল। বুঝতে পারছেন? ডার্ক ওয়েবে প্রায় 95% স্যার বিটকয়েন দিয়ে কেনাবেচা করা হয়। হ্যাঁ হ্যাঁ, ডার্ক ওয়েবে এটা করা হয়। সো ইটস অ্যানাদার প্ল্যাটফর্ম যেটা আপনাদের জানা উচিত। ইটস নট এর কন্টেন্ট। আমি আজকে যে আপনাকে এটা জাস্ট সরাসরি চলে আসলো, এটা আমার বাংলাদেশ স্টাডিজ কোর্সের টপিক না, বাট ইউ নিড টু নো ইট। এই জন্য আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিলাম যে বিটকয়েন এন্ড আদার্স সম্পর্কে। ঠিক আছে? কজ আপনারা নেক্সট জেনারেশন, আপনাদের সবগুলো জানা দরকার। কিন্তু আমাদের বাংলাদেশ স্টাডিজ এর কোনো কোশ্চেন এটা আসবে না। হ্যাঁ স্যার, জানা দরকার যেহেতু অর্থনীতির সাথে রিলেটেড। হ্যাঁ ঠিক আছে। আমরা যেহেতু ইমপ্রুভিং ব্যাংকিং সিস্টেম সিকিউরিটির কথা বলছি, আপনারা তো সুইফট কোড সম্পর্কে জানেন? জি, সুইফট কোড একটা দেশের ব্যাংকের জন্য টাকা চুরি হয়ে গেল, আইডেন্টিফিকেশন আমাদের নাম্বারটা। হাজার হাজার কোটি টাকা আমাদের ব্যাংক থেকে গেল, আমাদের কিছু মানুষ টাকা আয়া করলো কিন্তু বাকিরা তো ধরা খেলাম। আচ্ছা, এগ্রিমেন্ট উইথ ডিফারেন্ট কান্ট্রিজ ইমপ্রুভিং ব্যাংকিং সিস্টেম গেল। তারপর আর কি আছে আমাদের? আচ্ছা, ইমপ্রুভিং ব্যাংকিং সিস্টেম লেখাটা ভুল হয়েছে, এভাবে লেখাটা উচিত হয় নাই। আমরা এটাকে লিখতে পারি হচ্ছে পুয়ার ব্যাংকিং সিস্টেম বলবো, যেহেতু আমরা এর আগে একটা বলছি পুয়ার কমিউনিকেশন সিস্টেম। আমাদের পুয়ার ব্যাংকিং সিস্টেমের কারণে অনেক কিছু সমস্যা হচ্ছে। ঠিক আছে, ওটা মাথায় রাখেন। এগ্রিমেন্ট উইথ ডিফারেন্ট কান্ট্রিজ ইমপ্রুভিং পুয়ার ব্যাংকিং সিস্টেম। এখন এটা মুছতে গেলে তো দুইটাই মুছে যাইতেছে, ঝামেলায় পড়ছি তো। তারপর আর কি আছে? আর কি চ্যালেঞ্জ? পপুলেশন কি চ্যালেঞ্জ? না, পপুলেশনটা চ্যালেঞ্জ না। এটা যদি দেখা যায় স্কিল ম্যান পাওয়ারের বিষয়টা বলছেন না, সেটার মধ্যে তো চলে যাচ্ছে। আনস্কিল এটা ম্যান আমার পাওয়ার। ফ্যাসিলিটি হচ্ছে। হ্যাঁ আচ্ছা, ওকে, আমরা মোটামুটি চ্যালেঞ্জ গুলো এটা রাখলাম। এই পর্যন্তই আমাদের চ্যালেঞ্জ থাক। এখন চ্যালেঞ্জ গুলোকে ওভারকাম করার জন্য রাস্তা কি? কোন চ্যালেঞ্জ ওভারকাম করার জন্য রাস্তা কি হবে? এটা কিন্তু অনেক বড় একটা টপিক আপনাদেরকে পড়ানো হচ্ছে, খেয়াল করছেন কিনা? আপনাকে হয়তো এরকম কোশ্চেন আসতে পারে, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস, তখন আপনার যে ফিউচার চ্যালেঞ্জেস এগুলো আসবে, কোনগুলো সেক্টর ফিউচার প্রসপেক্ট কোনগুলো সেটা আসবে। ফিউচার প্রসপেক্ট বলার পর যদি বলা হয় যে চ্যালেঞ্জ ওভারকাম করার ওয়ে কি, ফিউচার প্রসপেক্ট অ্যাচিভ করার ওয়ে কি, তখন গিয়ে আপনার আসবে যে আপনি অ্যাচিভ করছেন কিভাবে। তো আপনার এখানে দুইটা জিনিস থাকলো, একটা হচ্ছে যে আগে কি কি ছিল, আমি এটা মুছে দিলাম। হ্যাঁ, আমার ছিল হচ্ছে কি কি সেক্টরের কথা বলেছিলাম এগুলো, ঠিক আছে? এখন এই সেক্টরের পরে ছিল আমি এগুলো হচ্ছে আমার ফিউচার প্রসপেক্ট। এখন আমি ওটা অ্যাচিভ করার জন্য আমার ওয়ে কি হবে, রাস্তা কি হবে, কি প্ল্যান থাকবে, এই ওভারকাম করার অপশন কি চ্যালেঞ্জ গুলোকে? মানে যে কারণে প্রবলেম গুলা আমাদের বড় ধরনের সমস্যা সৃষ্টি করতেছে, যে প্রবলেমটা হচ্ছে সেগুলোকে কোথায় কোথায় প্রবলেম গুলো আছে সেগুলোকে সলভ করে দেব। এগুলোকে মানে আমরা স্যার ওভারকাম করব কিভাবে? প্রথমে আমাদের প্রবলেম গুলোকে ফাইন্ড আউট করতে হবে। তারপরে ওই তো স্যার একটু আগে আমরা প্রবলেম ফাইন্ড আউট করলাম, যেমন ঠিক আছে? আমরা করাপশন আবার ছিল, যাচ্ছি এটাই বলি আমরা। চ্যালেঞ্জগুলোকে আমরা আমি চ্যালেঞ্জ গুলো আপনাদের জন্য নিয়ে আসছি আবার। এই যে চ্যালেঞ্জ, যেমন করাপশন ছিল, চ্যালেঞ্জ গুলোকে ওভারকাম করাপশনটাই বলি আমরা। কি করবেন, প্ল্যানিং কি করাপশন? করাপশনের বিষয়টা হচ্ছে দেখতে হবে মানুষের যে লিভিং স্ট্যান্ডার্ডটা, যে যেই কাজে এখানে আছে তাকে প্রপার ভাবে সেখানে পেড করা হচ্ছে কিনা, হওয়ার পরে তাকে সঠিকভাবে সেখানে জবাবদিহিতে সিস্টেমটাকে নিয়ে আসতে হবে যে সে যে কাজটা করবে। আর না তাকে অভুক্ত রেখে কখনোই জবাবদিহিতার জন্য বলে ওটা হবে না কোনোদিন। যেমন আমাদের পুলিশ প্রশাসনকে আগে করা হচ্ছিল। হচ্ছে আমার একটা
এখন আমার এটাকে কি করতে হবে, আমার আপনি বলছেন যে রুট খুঁজতে হবে, ফাইন্ড আউট দ্য রুট হ্যাঁ কজ, হ্যাঁ, তাই রুট না? কজ যে এন্ড আপনি সলভ বলতেছেন দা যে আপনি ইস্যুস। এটার, হ্যাঁ ওকে, তো আমি এটা পাইলাম হচ্ছে ফাইন্ডিং আউট রুট কজ। জবাবদিহিতাটাই বাড়াইতে বুঝি নাই। মানে করাপশন হওয়ার পিছনে যে মূল কারণটা মানে মানে যে দায়িত্ব, যার যে দায়িত্বটা, ওই দায়িত্ব সম্পর্কে প্রত্যেকের মানে কি করতে হবে, জবাবদিহিতা বেশি থাকতে হবে। সেটাই তো, যে রুট আগে কজ, রুট কজ বের করা হচ্ছে, তারপরে যে হচ্ছে জবাবদিহিতার জন্য প্রত্যেক কাজের। তারপরে আমি এটাকে কি করছি, তারপরে ট্রান্সপারেন্সি ইনশিওর করছি, ট্রান্সপারেন্সি ইনশিওর করছি, যে জবাবদিহিতা না, আপনি বললেন যে জবাবদিহিতা সবার নিশ্চিত করা। ওকে, তো আমি এখানে আনলাম হচ্ছে ইনশিওরিং ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি, হ্যাঁ, তারপর আর কি? স্যার এখানে স্যার আইনের এখানে যে প্রয়োগটা যদি রুট কজ যথাযথ গুলো না আমরা হয়, বের করলাম, কিন্তু এর সলভ করার জন্য কিছু বলার দরকার আছে কি? লাগবে তো নাকি? আমরা এখন সলভ করার জন্যই বলছি, ফাইন্ডিং আউট হ্যাঁ, রুট কজ, তারপরে আমরা কি করব, এন্ড ভুল হলে রিমুভ যথাযথ দ্য, ব্যবস্থা নেওয়া। সলভ দা প্রবলেম। প্রপার অ্যাকশন to resolve the issues. প্রপার অ্যাকশন টু রিজলভ ইট। হ্যাঁ, ইনশিওরিং ফাইন্ড আউট করলে তো ট্রান্সপারেন্সি, আর হবে তারপর না। কি? হ্যাঁ, এটা গেল এনশিওরিং ট্রান্সপারেন্সি। তাহলে আপনি প্ল্যান দিচ্ছেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি দিচ্ছেন প্ল্যান, তো আপনার এখন ওই জন্য বলতে হবে যে আপনি করাপশনটাকে কিভাবে দূর করবেন। তো এখানে আরেকটা হতে পারে ইথিক্যাল এডুকেশন বা মোরাল এডুকেশন। হ্যাঁ, মোরাল এডুকেশন। তারপর আর কি হতে পারে? বৈষম্যটা দূর করতে হবে সব জায়গায়। স্যার করাপশনের ভিতরে দেখা যায় স্যার ম্যাক্সিমামই হয় স্যার রাজনৈতিক পাওয়ার দ্বারা এই জিনিসটা মানে ঘটানো হয় স্যার। যেমন দেখেন, আমি যদি কোনো অফিসে যাই, আমার একটা কাজ হচ্ছে না, তো উপর থেকে যখনই ফোন দেয় তখনই কিন্তু স্যার কাজটা হয়ে যায়। হ্যাঁ, তো আমার এখানে আপনি এটাকে দূর করবেন কিভাবে, এটা কি লিখবেন আপনি আমাকে সেটা বলেন, মানে প্ল্যানটা কি? মানে কি বলা যায়, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। মানে স্যার সম্পূর্ণ অফিস থেকে স্যার পলিটিক্যাল সিস্টেমটাকে স্যার বাদ দেওয়া দরকার। যেমন স্যার কোনো অফিসের কর্মচারী কোনো পলিটিক্যাল পাওয়ারে কোনো ধরনের কাজ করতে পারবে না। এই যে এটা তাহলে আসবে এটার আন্ডারে, তো প্রপার পলিটিক্যাল ট্রান্সপারেন্সির আন্ডারে চলে আন্ডারে আসবে। আসবে। হ্যাঁ, তো এখানে আমি বলবো হচ্ছে এক্সটার্নাল, রিমুভ এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস। এখানে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম তাহলে হচ্ছে ট্রান্সপারেন্সি আসবে। হ্যাঁ, পলিটিক্যাল, আর স্ল্যাশ দিলাম হচ্ছে এন্ড পার্সোনালও থাকতে পারে, গভর্নমেন্ট। গভর্নমেন্ট, আচ্ছা পার্সোনাল দিলাম, পলিটিক্যাল, পার্সোনাল, গভর্নমেন্ট আর পার্সোনাল। কারণ অনেকে ফেভারে কাজ করে, পলিটিক্স না, পলিটিক্যাল না থাকলেও, যে আমার বন্ধুর জন্য করে দিলাম, এটার জন্য করে দিলাম, এই জিনিসটাও ক্ষতিকর। হ্যাঁ, নেপোটিজম থাকা, আমার মামা চাচা, আমার দেশি লোক, দেশি ভাই, ঠিক আছে? আর কি আসবে করাপশন দূর করার জন্য? ফাইন্ডিং আউট রুট কজ, প্রপার অ্যাকশন টু রিজলভ ইট, এনশিওরিং ট্রান্সপারেন্সি, রিমুভ এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, মোরাল, এথিক্যাল এডুকেশন, তারপর আর একটা জিনিস হচ্ছে স্যার, আমাদেরকে একটু সচেতন হতে হবে। দেখা যায় স্যার আমরা কোনো অফিসে কাজ না গেলে যে কিছু টাকার বিনিময়ে বলে আমাদেরকে একটু আগে করে দেন, কিংবা তারা ঘুরাচ্ছে, আমরা কাজটা দ্রুত করার জন্য তাদেরকে কিছু টাকা অফার করি। নিজেরাই জি স্যার, আমরা নিজেরাই একটু অফার করি যে সব কাজ এটাই তো মোরাল এথিক্যাল এডুকেশনের মধ্যে পড়ে না? এটাই তো সচেতনতার এডুকেশনের মধ্যে এটা চলে আসবে।
বাট হ্যাঁ, নিরুৎসাহিত করার ইংলিশ কি? ডিসকারেজ। ভেরি গুড। ডিসকারেজ স্পিড মানি। আচ্ছা আরেকটা যেটা হ্যাঁ আপনারা যেটা এটাকে বলে এটা হলো স্পিড মানি। যেটা ওই যে ব্রাইব এন্ড স্পিড মানির মধ্যে পার্থক্য আছে। কি রকম পার্থক্য? মানি ব্রাইব লিখলাম যে দুইটা। আপনি কোন ইয়াতে গেছেন, দেন হচ্ছে অফিসে গেছেন, আপনারা যেটা বললেন যে এই যে একটা কাজ হয়ে নেওয়ার জন্য আপনি পিয়নকে দিলেন, বা ওই যে তৃতীয় শ্রেণীর কর্মচারী বা জুনিয়র অফিসে আছে 500 টাকা দেন কাজ হয়ে যাবে, যে ইয়ার অফিসে সেটা স্পিড মানি। লয়ারের কাছে যান বা ওই যে ভূমি রেজিস্ট্রি অফিসে যান, আপনার ফাইলটা আগে পাঠিয়ে দিল, ঠিক আছে? তো এই যে এই জিনিসগুলো আপনার কাজগুলো তার করার দায়িত্ব, কিন্তু সে আননেসেসারিলি আপনার ফাইলটাকে আটকায় রাখছে, যে আপনার ফাইলটা আটকা দিলে সে কাজ করে দিবে, তার কিন্তু এটা নরমাল কাজ, কিন্তু সে এটা করতেছে না, ডিলে করাচ্ছে। সে যেটা করবে না এটাও বলতেছে না, সে ডিলে করাচ্ছে। সেখানে আপনি যখন এরকম দিচ্ছেন সেটাকে বলা হচ্ছে স্পিড মানি, ঠিক আছে? আর ব্রাইব, ঘুষ, যখন আপনি কোন একটা প্রজেক্ট নেবেন, প্রজেক্টে যাবেন বা যাবেন, সেখানে আপনার পার্সেন্টেজ দরকার, যে এত পার্সেন্ট আপনাকে দিবেন, বা হিউজ টাকা দিচ্ছেন যেটা আপনার জন্য আপনার ফেভারে কাজটা হয়ে যায়। কোনো ওয়ার্কশন, এরপরে কোনো প্রজেক্ট বিড করতেছেন বা কোনো এলসি খুলতেছেন, অথবা আপনি ব্যাংকে লোন নিচ্ছেন এবং আপনি জানেন যে আপনার কাছে প্রপার জিনিসপত্র নাই, ডকুমেন্ট নাই, আপনি লোন নিয়ে উঠা হয়ে যাবেন, তখন আপনি বলতেছেন 2% দিয়ে দিচ্ছেন, এগুলো হচ্ছে ঘুষ। বুঝতে পারছেন? দেজ আর ব্রাইব, আর এর মধ্যে পার্থক্য আছে। আচ্ছা হ্যাঁ স্যার বুঝতে পারলাম। স্যার ব্যাংকিং খাতটা দেউলিয়া হওয়ার স্যার প্রধান কারণ হচ্ছে যে স্যার 2% 5% দিয়ে দেয়, দিয়ে স্যার বেনামে লোনটা করে নেয়, পরে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। ইয়েস। আচ্ছা স্যার, এখানে এই যে এনশিওরিং জাস্টিস, এটার মধ্যে এনশিওরটা কিভাবে করবে? সেটা হচ্ছে ধাপটা যেমন ইয়া থেকে প্রশাসন থেকে বিচার বিভাগকে টোটালি আলাদা করা, এনশিওরিং জাস্টিস যেটা। এটা আপনাদের একটা ওপিনিয়ন, আপনার একটা ওপিনিয়ন হতে পারে, অন্যদের ওপিনিয়ন অন্য কিছু হতে পারে। বুঝতে পারছেন? কেউ থাকলে দিতে পারে। বিচার বিভাগ, আইন বিভাগ এন্ড বিচার বিভাগ আলাদা, লেজিসলেটর এন্ড জুডিশিয়াল। তাদেরকে যতক্ষণ পর্যন্ত না প্রশাসন থেকে বিচ্ছিন্ন না করা যাবে টোটালি, ততক্ষণ পর্যন্ত এই জাজরা ভয়ে ভয়ে সবসময় থাকে, তাদের চাকরি নিয়ে থাকে, জীবন নিয়ে থাকে, যার কারণে তাদের ফেয়ার তারা কখনোই এখানে তাদের জাজমেন্টটা লিখতে পারে না। আর যেমন একটা পলিটিক্যাল সিস্টেম বলতে চাচ্ছি। আরেকটা কথা, এখানকার আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের জাজরা ইথিক্যাল কিনা সেটাকে এনশিওর করবে কারা? সেটা তো স্যার ওই যে মোরাল এন্ড ইথিক্যাল এডুকেশন থেকে অটোমেটিক চলে আসবে, আস্তে আস্তে ধাপটা চেঞ্জ হয়ে, এবং তাদেরও তো জবাবদিহিতা থাকবে এখানে। মানে আইন প্রয়োগকারী সংস্থা স্যার এমন একটা আমাদের সংস্থা থাকা উচিত যারা কিনা যে কোনো কারো বিষয়ে সরাসরি থেকে স্যার সেখানে ইন্টারফেয়ার করতে পারবে। বলছেন নেপাল যেটাকে বলে। বুঝতে পারছি। গুড পয়েন্টস, ভেরি গুড। জাজেস শুড বি ফ্রি ফ্রম এনি ইনফ্লুয়েন্স। এটা গেল করাপশনের জন্য। স্যার আমরা কি আরেকটা জিনিস অ্যাড করতে পারি স্যার, যে দেখা যায় যে স্যার বাংলাদেশের সংবিধানে যে জিনিসটা আছে স্যার, মানে একজন নির্বাচনে দাঁড়ালে সে যতবারই হারুক সে কিন্তু নির্বাচনে দাঁড়াচ্ছে, কিংবা সে যখন ক্ষমতায় আসে দেখা যায় 2 টার্ম 3 টার্ম ক্ষমতায় আসে, কিন্তু স্যার আমেরিকাতে একটা জিনিস আছে যে স্যার এক ব্যক্তি 2 বারের বেশি কিন্তু স্যার ভোটে দাঁড়াতে পারে না, মানে নির্বাচন করতে পারে না স্যার। হ্যাঁ এটা করা দরকার আমাদের দেশে, যেমন বাংলাদেশে হয় সম্পদ হিসাবে ধরে নেয় এটা। যেমন স্যার বাংলাদেশে হয় আমি 5 বছর 7 বছর 10 বছর থেকে গেলাম, যেমনই হোক স্যার এখানে দেখা যায় স্যার আমি যদি পরপর 2 টার্ম থাকি, আমি যে পদগুলো জানি না সেগুলো কিন্তু স্যার আমার সামনে চলে আসে। স্যার আমি এক কথায় ফাঁক ফোকর গুলো সব চিনে যাচ্ছি, যে আমি কোথা থেকে খেতে পারবো কোথায়। তাহলে স্যার এখানে এটাকে বলা যেতে পারে রাজিবুলের কথা অনুসারে যে পলিটিক্যাল যে কি বলা যায় এটাকে পলিটিক্সের বিষয়টা কিছু বলতে হবে, কারণ এটা একটা বড় করাপশনের জায়গা। ক্ষমতার জন্য আজীবনের জন্য তার সব সময় দমন পীড়ন নীতি চলতে থাকে, এটা লিমিটেশন না থাকার কারণে তার একচ্ছত্র ক্ষমতা সবাই চায়।
তো একটা সময় যদি সে বুঝতে পারে যে সে একটা সময় ঠিক আমাদের মাঝে মানে আসতে হবে, তখন তো স্যার সেটা লিমিটেশনের ভিতরে থাকবে, সে তখন আর লিমিটের বাইরে যাবে না। স্যার এরকম যদি হয় Political power should be limited to certain time হ্যাঁ কারেক্ট স্যার, only. কারেক্ট। এটা সবচেয়ে এটা বেশি ছাড়া ঠিক সম্ভব আছে? হচ্ছে না, কারণ না হলে যেই যায় ক্ষমতায় সে নিজেই সবকিছু দখল করে রাখতে চাচ্ছে এবং তার ভয়ে কেউ কিছু এরকম বলতে যদি চায় না, হয় যে যে সব দলই একই অবস্থা। মানুষের যদি এরকম প্রত্যেক বছর বা ওয়ান্স অর 2 টুয়াইস 5 বছর পর পর যদি তার টুয়াইস ইনকাম ইলেক্টেড ইন লাইফ। যে এটাকে করে মানে হুম। তার এই বছর এই টাকা ইনকাম আছে, পরের বছর এত টাকা আছে, তো এই বছর এই যে এই 2 বছরের ভিতর বা 1 বছরের ভিতরে কি স্যার পরিমাণ এখানে স্যার আমরা আরেকটা জিনিস ইনক্লুড করতে পারি, সেটা হচ্ছে স্যার ফ্যামিলি পলিটিক্স। যেমন স্যার আমি ক্ষমতায় আছি, দেখা যাবে স্যার আমি চলে গেলে আমার ছেলেকে বসাবো, সে চলে গেলে তার ছেলেকে বসাবো। না সেটাই যে এটার মধ্যে চলে আসছে, পলিটিক্যাল পাওয়ার শুড বি, এই যে এখানে লেখা আছে should be limited to certain time only. Once or twice না, elected কেউ to lead. ফ্যামিলি যদি আসতে এর চায় বেশি সে করা তার যাবে না। যোগ্যতা বেসিসে আসবে। অবশ্যই। হ্যাঁ আসবে, তার যোগ্যতা থাকলে আসবে, কিন্তু এই 10 বছরের বেশি সে কখনো ক্ষমতায় থাকতে পারবে না, মানে 2 টার্মের বেশি থাকতে পারবে না। তাহলে ঠিক এখানে আছে? একটা বিষয় দরকার ব্যাপারটা স্যার, হচ্ছে এখানে যে এখানে বর্তমান যে প্রেক্ষাপট বিশ্বের, সেই অনুসারে সে বলবে আমি অভিজ্ঞ ব্যক্তি, সেই অনুসারে আমি এখানে আসছি, তাকে অবশ্যই রাজনীতি বিষয়ে লেখাপড়া করতে হবে। যেমন আমেরিকায় যে রাজনীতি করবে তার কিন্তু একটা এইম থাকে, সেই জন্য সেই অনুসারে স্টাডি করে, আপনি স্টাডি কিন্তু করে শেষ আপনাদের কিন্তু মুহূর্তে যায়। আলাদা পয়েন্ট ছিল, কোনটা আপনাদের স্যার? আলাদা একটা পয়েন্ট ছিল কিন্তু পলিটিক্যাল ইনস্টেবিলিটি, আপনি আমরা ওইটা এটা পরে বলি করাপশনের মধ্যে নিয়ে আসতেছেন। হ্যাঁ স্যার আমাদের অনেক ক্ষোভ তো স্যার, এটা ঠিক আছে, পলিটিক্স ফাইলই স্যার ওটা আমরা কিন্তু আলাদা পয়েন্ট আছে। হ্যাঁ এটার ঠিক আসলে আছে, যাতা করলে আমরা ছিলাম থাকতে থাকতে আমরা খুবই করাপশনের এই জায়গায়। জি স্যার, স্যার এটা হ্যাঁ, তাহলে এখানে তো স্টপ আমরা করে একটা ওইটা ওখানে আলোচনা হবে। এই ওইটা একটা ভিউ পলিটিক্যাল পেলাম যে আমরা ডেভেলপমেন্টের মধ্যে যাবে না, করাপশনটাকে, চ্যালেঞ্জের মধ্যে যাবে ওইটা। স্যার করাপশনটা কি হ্যাঁ কারণ করাপশন আমি দূর করার জন্য রাস্তা পেলাম। ইনকাম ঠিক আছে, এগুলো ইন্টার রিলেটেড। আচ্ছা ঠিক আছে, আমরা এই চ্যালেঞ্জ শেষ করি, আমাদের আরো একটা চ্যালেঞ্জ আছে ডিসকাশনের জন্য। তো আমরা এটা শেষ করলাম যে আমরা জানি যে আমরা করাপশন কিভাবে দূর করব, ঠিক আছে? জি স্যার। এরপরে আসেন, এটাকে আমি ক্লিয়ার করে দিলাম। এরপরে আছে হচ্ছে আমাদের কোর কমিউনিকেশন সিস্টেম, ঠিক আছে? আর স্কিল ম্যান পাওয়ার, আপনাদের কোনটা মনে হয় এখানে ইম্পর্টেন্ট, কোনটা মনে হয়? ল্যাক অফ ক্যাপিটাল সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা নিয়ে আমরা আসবো। হ্যাঁ স্যার স্কিল ম্যান পাওয়ার, কোর কমিউনিকেশন সিস্টেম, স্কিল ম্যান পাওয়ারটা স্যার কমিউনিকেশন স্কিল, ল্যাক অফ স্কিল ম্যান পাওয়ার। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশে মোটামুটি বর্তমানে যেটুকু কমিউনিকেশন আছে খবর ঠিক আছে, কিন্তু স্কিল ম্যান পাওয়ারটা আরো বেশি। এই ল্যাক অফ স্কিল ম্যান পাওয়ারটাই আমাদের ডেভেলপ করা খুব বেশি দরকার, তাহলে দেখবেন সবাই নিজের নীতি নৈতিকতা গুলো চেঞ্জ হয়ে যাবে। সে যখন নিজেকে মনে করবে সে একজন অলরেডি প্রপার পারসন। ভেরি গুড। এখন বলেন কেমনে করবেন? মানে আমাদের ট্রেনিং সেন্টার গুলোকে এটাই হচ্ছে কথা, প্রপার ভাবে অ্যারেঞ্জ করতে হবে যাতে সঠিক শিক্ষা দেওয়া যায়। ট্রেনিং সেন্টার আছে কিন্তু ম্যাটেরিয়াল নেই, এটা হচ্ছে সমস্যা। ট্রেনিং সেন্টার না, টেকনিক্যাল সেক্টর গুলো স্যার খুব একটা ইম্পর্টেন্ট, মানে খুব একটা মানে ওইগুলোই মানে ট্রেনিং সেন্টার গুলো, টেকনিক্যাল সেন্টার গুলোই ট্রেনিং সেন্টার, যেমন যত আছে আমাদের পলিটেকনিক্যাল হোক, তারপরে হচ্ছে এই টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় গুলো হোক, এগুলাতে প্রপার ভাবে কোনো কিছু ইকুইপড না তারা। স্যার এক কথায় আমাদের এডুকেশন সিস্টেমটা একটু উন্নত করতে হবে স্যার। যেমন দেখেন আমরা কিন্তু ইঞ্জিনিয়ার হিসেবে বের হচ্ছি স্যার, আমাদের একটা কাগজধারী সার্টিফিকেট থাকছে, কিন্তু স্যার আমরা কিন্তু আমাদের এই যা শিখতেছে এটা কিন্তু স্যার ব্যবহার করার মানে কোনো জায়গা নেই। স্যার আমরা আসলে শিখতে পারছি কিনা সেটাও স্যার আমরা বলতে পারবো না। আমাদের সিস্টেমটা হয়ে গেছে স্যার, আমরা খাতা কলমে পড়ি, পড়ার পরে সেটা খাতায় আবার ইনপুট করে দিয়ে আসি, শেষ। একটা এক্সাম দিলাম, আমার একটা ভালো মার্কস আছে, এখানেই শেষ। স্যার আমরা সেটা বাস্তবে প্রয়োগ করবো সেটা কিন্তু স্যার দেখা যায় না। স্যার আমাদের ডিপ্লোমা লাইফে দেখা গেল স্যার আমাদের পুরো 4 বছরে শুধু দেখা গেল ফ্যান বাঁধনা শিখে আর টিউব লাগানো শিখে, এই শেষ। আমার একটা ডিপ্লোমার অভিজ্ঞতা বলছি, ঢাকা পলিটেকনিক্যাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে, ওখানে আলট্রা টেকনোলজি মানে লেটেস্ট টেকনোলজির ইয়ে ছিল, অসিলোস্কোপ ছিল, কিন্তু ব্যবহার করার টিচার ছিল না।
আমাদের আচ্ছা, রোবট প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপেরিয়েন্স লাগবে। চালাইতে পারে না। হ্যাঁ, এরপরে প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপেরিয়েন্স ভোকেশনাল লাগবে। তারপরে আছে ভোকেশনাল আর ট্রেড এডুকেশন ইমপ্রুভ করতে ট্রেনিং হবে। সেন্টার শুড বি ইকুইপড উইথ প্রপার ইকুইপমেন্ট। ভোকেশনাল এডুকেশন ট্রেনিং শুড বি সেন্টার্স, আচ্ছা ট্রেনিং সেন্টার ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্কিল ট্রেনার সেন্টার শুড বি প্রপার ইকুইপড। ইমপ্রুভ লিখলাম। হ্যাঁ, ইমপ্রুভের মধ্যে আমি অনেক কিছু লিখতে পারছি। ভোকেশনাল ট্রেনিং সেন্টার শুড বি ইমপ্রুভ। তারপর প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপেরিয়েন্স গেল। তারপর আমাদের ডিপার্টমেন্টাল যে বইগুলো আছে সেইগুলোকে স্যার একটু উন্নত করো। যেমন স্যার দেখা যায় আমরা ডিপ্লোমাতে 49টা বই পড়ছি স্যার 4 বছরে, তার ভিতরে স্যার 25টা বই স্যার বাইরে, যেগুলো স্যার মোটামুটি বলা যায় যে আমাদের কোনো কাজে লাগবে না। আচ্ছা, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। স্যার ডিপ্লোমা বলবো আপনাদেরটা? জি স্যার বলতে প্রোগ্রাম থেকে অফ এডুকেশন প্রোগ্রাম আর ডিপ্লোমা প্রোগ্রাম বলবো। স্যার এডুকেশন প্রোগ্রাম বললেই স্যার বেশি ভালো হয় স্যার। সবারটা ব্রডার কনটেক্সট আপনারা যে এখানে পড়ছেন সেটাও ঠিকমতো আছে না? জি স্যার। কন্টেক্সচুয়ালাইজ দ্য কারিকুলাম অফ এডুকেশন। ওকে, গেল। স্যার একটা কোশ্চেন, সেটা হলো ল্যাক অফ স্কিল ম্যান পাওয়ার, এর ভিতরে কিন্তু এডুকেশনও একটা চলে আসে, ল্যাক অফ কোয়ালিটি এডুকেশন, 7 নম্বরে মানে চলে চ্যালেঞ্জ। আসছে, ওটা চলে আসছে। আমরা এডুকেশন ইমপ্রুভমেন্টের জন্য কি করব সেটা আমরা তখন নিয়ে আসব, ওটা আবার আলাদা বড় পয়েন্ট। এই যে কোশ্চেনটা আমি আপনাদের যা এখন পড়াচ্ছি এটা কিন্তু আপনাদের ব্রেন স্টর্মিং অনেক বেশি, ঠিক আছে? আপনাদের ব্রেন ওয়ার্কটা অনেক বেশি দরকার এই জায়গায়। আপনাদের এক্সপেরিয়েন্স এন্ড ব্রেন ওয়ার্ক, প্রত্যেকটা সেক্টর ডিফারেন্ট, প্রত্যেকটা সেক্টরের কাজের এরিয়া ডিফারেন্ট, ঠিক আছে? Vocational training centers should be improved, contextualize the curriculum of education, practical work experience দরকার, lack of skill manpower এর জন্য। এরপরে কি আপনি চিন্তা করেন যে বাইরে আমার ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টের সময় তখন আমার কি দরকার? আমার বিদেশি ট্রেনার দরকার, তাই না? তাহলে এটা কি হবে? ম্যান পাওয়ারকে আমি বাইরে পাঠানোর জন্য ল্যাঙ্গুয়েজটাও একটা, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং একটা আছে, সেটা গেল। ওকে, আমার একটা অভিজ্ঞতার কথা বলি স্যার, যে আমি সিঙ্গাপুরে ছিলাম তো 6 বছর। আমি দেখেছি যে ওখানে কাজ করছি আমেরিকানদের সাথে, অস্ট্রেলিয়ানদের সাথে। তারা আমাদের চাইতে যে খুব বেশি একটা পারে তা না কাজের মধ্যে, কিন্তু তাদের দেশের যে একটা ফেম আছে, না সেটার জন্য তাদের যে একটা গুডউইল আছে দেশের, তারা টেকনোলজিতে হাই, অনেক কিছুতে হাই, তার জন্য তাদের স্যালারিটা অটোমেটিক বেড়ে যায়। আমাদের এই সেক্টর গুলা এই যে দুর্বলতার কারণে আমাদের ফরেন কারেন্সিটা কিন্তু আর্নিং প্রপারলি হচ্ছে না। কাজ একই করতেছি আমরা, আমাদের সাথে ভালো করতে পারতেছে না তারা, আমরা দেখছি আমি সরাসরি। দ্যাটস আ ভেরি গুড এন্ড প্র্যাকটিক্যাল পয়েন্ট। তো আমি এটাকে কি বলবো যে এটা কি বলবো যে ব্র্যান্ডিং অফ দ্য কান্ট্রি, ব্র্যান্ড ইমেজ অফ দ্য কান্ট্রি। ইমেজটা দরকার আছে। হ্যাঁ, স্কিল ম্যান পাওয়ারটা যে এখানে আমাদের কারণে বদনাম হচ্ছে, আমাদের এখানে শুধু এমনিতেই তৈরি হচ্ছে। এটা দরকার আছে যে ব্র্যান্ডিংটা দরকার আছে, যে আমাদের এই আছে সেই আছে, বিদেশের কাছে পৌঁছাতে হবে জিনিসটা, আমাদের সঠিক নলেজটাকে আমাদের কি আছে সেটা জানাইতে হবে স্কিল ম্যান পাওয়ারে। ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ফর ম্যান পাওয়ার, ইমপ্রুভিং ব্র্যান্ড ইমেজ অফ দ্য কান্ট্রি। এরপরে এখানে হচ্ছে একটা বড় আপনাদের পাওয়ার ইয়া বললেন যে হচ্ছে যে হাই কমিশন should play a role in distributing manpower, তাই না? যে রাষ্ট্রদূত যারা গেছেন, যে আমাদের দূতাবাস আছে, তাদের একটা রোল প্লে করতে হয় সেই দেশে, যেমন সিঙ্গাপুরের সিঙ্গাপুর দূতাবাস, ঠিক আছে? ওই তো তারাও বলতে পারে না, কারণ হচ্ছে ওই যে
এখানে সঠিকভাবে আমাদের নাই এবং গভর্নমেন্টের সেই স্টেপটাও নাই ব্র্যান্ডিং করার মতো। গভর্নমেন্ট যখন তাদেরকে অ্যাসাইন করবে তখন তারা বলতে বাধ্য, আদারওয়াইজ তারা জাস্ট আমাদের সবাই ভিতরে কিপ একটা কোয়াইট থাকে। সমন্বয়হীনতারাও একটা ফরেন হাই দেশের কমিশন ভিতরে সমন্বয়হীনতারাও শুড সাপোর্ট। এরপরে সমন্বয়হীনতা কার কার মধ্যে বলছেন? সামগ্রিকভাবেই তো স্যার সব কিছুর ভিতরেই, মানে কারোর সাথে কারো একটা মন্ত্রণালয় বা তো এটাকে আমরা কিভাবে বলবো যে একটা সেন্ট্রাল কাউকে তৈরি করা যায় যে এটা সমন্বয় সাধন করবে? একটা কান্ট্রিতে তো প্রত্যেকটা জিনিসের উপরে একটার উপর একটা ডিপেন্ডেবল। তো আপনার প্ল্যান ফিউচার প্ল্যান দিচ্ছেন, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। এখন আপনি বলেন যে এরকম কোনো কিছু, আমি জাস্ট সাজেশন দিচ্ছি, আপনারা বলবেন যেটা করবেন কি করবেন না। এরকম কোনো কিছু কি করা যায় যে যারা এলিয়াজোটা মেইনটেইন করবে সকল কিছু, যে কমিউনিকেশনে যে ল্যাঙ্গুয়েজ ট্রেডিং হচ্ছে কিনা, ব্র্যান্ড ইমেজ তৈরি হচ্ছে কিনা, প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপেরিয়েন্স পাচ্ছে কিনা, কারিকুলাম যেগুলো শেখাচ্ছে সেটা হচ্ছে কনটেক্সচুয়ালাইজ হচ্ছে কিনা, ফরেন হাই কমিশন তাদের কাজ ঠিকমতো করছে কিনা, ভোকেশনাল ট্রেনিং সেন্টার গুলো প্রোভাইড করছে কিনা। যখনই আমি একটা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করতে যাব তখন সেই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করছে কিনা, দেখছে কিনা, সেটা তৈরি করা যায় কিনা, এরকম কিছু করা যায় কিনা। হ্যাঁ, এরকম একটা হইলে তো ভালো হয় অনেক। তো সেটা ভালো হতো স্যার, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি করে যে আগামী 10 বছরে আমাদের এত টার্গেট বা আমাদের রেমিটেন্সের টার্গেট নিয়ে তারপর স্যার ওই পরিমাণ আমাদের মানে ম্যান পাওয়ার যদি আমরা তৈরি করতে পারি তাহলে স্যার সেটা হয়তো আমাদের জন্য ভবিষ্যতের জন্য ভালো হবে। আচ্ছা ঠিক আপনি আছে। কি এটা এইভাবে বোঝাতে চাচ্ছেন যে স্যার এই যে আমাদের ভার্সিটি গুলোতে যেমন স্যার আইবি মেম্বারশিপটা দেয়, তারা কিন্তু চেক করে স্যার প্রতি বছরই তারা এসে আমাদের ইউজিসি যেরকম কাজ করতেছে, আইবি মেম্বারশিপ যেরকম দিচ্ছে সেই রকম। এখন এটাকে তো দেখার জন্য এই যে স্যার, স্কিল, এটা এটাকে কিন্তু দেওয়ার স্যার জন্য একটা তো good ম্যান point, পাওয়ার স্যার। মিনিস্ট্রি আছে স্যার, হ্যাঁ মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার আছে। বৈদেশিক এটা যে ম্যান পাওয়ার আছে, তারা সেই জিনিসগুলো ঠিকমতো কাজ করছে কিনা, মনিটরিং দা লেবার মিনিস্ট্রি। তাদের দায়িত্বটাই তো এই যে যেটা ফরেন হাই স্যার ম্যান পাওয়ারের স্যার কোয়ালিটিটা স্যার আমরা করতে পারি স্যার, সেটার যেটা মানে মনিটরিং সেল যেটাকে বলা যায়, স্পেসিফিক মনিটরিং সেল ফর দ্য ম্যান পাওয়ার, স্কিল ম্যান পাওয়ার। হ্যাঁ, ডেডিকেটেড উইং টু কোঅর্ডিনেট দ্য ভেরিয়াস অ্যাক্টিভিটিস ফর ডেভেলপিং হিউম্যান রিসোর্স। এই যে যতগুলো যা কিছু বলছে আপনি না, যে লিয়াজও থাকতেছে না, এক একজনের জায়গায় কাজ করতেছে, সেটাকে একটা কমন আমব্রেলা নিয়ে করা দরকার সেটা আছে। আন্ডার দ্য মিনিস্ট্রি হতে পারে অথবা আন্ডার এনজিও এন্ড মিনিস্ট্রির কম্বিনেশন থাকতে পারে। এখানে সরাসরি আমরা এরকম দিতে পারি যে ইন কম্বিনেশন উইথ এনজিও এন্ড মিনিস্ট্রি, তাহলে এটা বেটার শোনাবে, তাই না? আপনাদের বুঝতে সুবিধা হবে তখন। আরেকটা বিষয় স্যার, ওইটাকে কি করা যায়, যেমন এই যে বিভিন্ন মন্ত্রণালয়গুলো যখন ডেভেলপমেন্টে কাজ করে, তারা যেমন রোড সেক্টর একটা করতেছে, বিল্ডিং ইন্ডাস্ট্রি একটা করতেছে, তারপরে হচ্ছে গ্যাস একটা কাজ করতেছে, ইলেকট্রিসিটি একটা কাজ করতেছে, কিন্তু কে কোথায় কাজ করে গেছে কেউ জানে না। যার কারণে দেখা যাচ্ছে এটা আমাদের দেশের একটা বড় প্রবলেম বের হলো না? হ্যাঁ, অনেক বড় প্রবলেম স্যার। যেমন আমি তো এখানে আমার ব্যবসায়িক কারণে আমি করতেছি, কাজ করতে গিয়ে আমি যখন বাড়িওয়ালাকে জিজ্ঞেস করি আপনার কোন জায়গায় ইউটিলিটিস গুলো আছে বলেন, তারা বলে যে এই জায়গায় কোনো সমস্যা নেই। যখন ওখানে ব্রেক করা হয় দেখা যায় যে ওখানে ইলেকট্রিসিটি লাইন আছে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা। তারা নিজেরাও জানে না, এরকম অবস্থা। যেমন আমাদের আগে যে ঘটনাগুলো হতো, এখানে দেখতাম যে এই যে রাস্তা খনন করা হতো, তারা কিছুই জানে না এখানে কি আছে। তারা নতুন করে আসছে হচ্ছে এখানে ওয়াসার সুয়ারেজ লাইন করবে, কিন্তু দেখা যাচ্ছে এখানে হাই টেনশন লাইন অলরেডি এখানে আছে, তারা খনন করে পাচ্ছে। তারপরে আমি যখন এই যে জব করলাম হচ্ছে মেট্রো রেলে,
তখন আমরা শুরু থেকে আমি আছি এখানে, দেখলাম যে এখান থেকে বিভিন্ন ডিপার্টমেন্টস থেকে এই তিতাস বা গ্যাস কোম্পানি থেকে বলছে এখানে তাদের কোনো লাইনই নেই, কিন্তু যখন আমরা ফাইলিং করতে গেছি দেখে যে গ্যাস লাইন ফুটো হয়ে গ্যাস বের হচ্ছে, আগুন ধরে যাচ্ছে। তারা বলে এটা তো আমাদের জানাই ছিল না, আমাদের রেকর্ডে নাই, করলো কে? গ্যাসও যাচ্ছে। এই এরকম গ্যাস মহাবিপদ, সমন্বয় হয় না। হ্যাঁ, এরকম সমন্বয়হীনতা। ঘটনায় যে এই যে কাজীপাড়া এরকম ঘটেছিল, হয়তো জানেন কিনা। আচ্ছা, সো এটা না, এটা এরকম অনেক জায়গায় হয়, এটা শুধু যে কাজীপাড়া হয়েছে এরকম না, এবং এটার জন্য না, মানুষ এটা মারাও দেখাইলাম, যায়। একটা এক্সাম্পল দেখাইলাম। হ্যাঁ, তারপরে ইন তো যেমন এই যে কম্বিনেশন অফ গভর্নমেন্ট এন্ড 32 কেভিএ এনজিও, লাইন, 32 কেভিএ লাইন আছে কোথায় লাইন সেটাও আছে জানে না, সেটা এরকম। হ্যাঁ জানে না, এবং এটা দেখা গেল যে করতে গিয়ে মারা যাবে মানুষজন। হ্যাঁ, ঠিক এটার আছে, হাই কারণে টেনশন। সেন্ট্রাল একটা যে ডিপার্টমেন্ট থাকতো সবগুলোর জন্য, যে যে ডিপার্টমেন্ট কাজ করতে যাবে ওই ডিপার্টমেন্ট থেকে তারা সবগুলো তথ্য নিয়ে নেবে যে এখানে কি কি ইউটিলিটিজ এই লাইনে যাচ্ছি করতে যাচ্ছি কি কি আছে, তখন ওই এলজিআরডির এই ডিপার্টমেন্ট কাজটা ইজিবার করার দিয়ে। কথা। কিন্তু এলজিআরডির ঠিক একটা আছে। ডিপার্টমেন্ট থাকবে, এলজিআরডি তো এখন বিশাল ব্যাপার, কিন্তু তাদের হুম। একটাই ইউনিট থাকতে হবে, যে ইউনিটে কাজ করবে তাদের কাছে এনে জমা দিবে এবং তার কাছে এটা তথ্য ভান্ডার হিসাবে থাকবে। আর নতুন যারা কাজ করতে যাবে ওই ভান্ডার থেকে তারা নিয়ে নিবে যে আমি এই সাইডে কাজ করতে যাচ্ছি, কি কি ইউটিলিটিজ আছে সব তথ্য আমাকে দাও। ইজি ভাবে করা সম্ভব। আসলে স্যার হয় হচ্ছে বাংলাদেশে প্রথমে একটা ড্রেন করবে, ড্রেন করতে গিয়ে স্যার ভাঙবে, ভাঙার পর ওইটা আবার ঠিক করবে, দুদিন পর ওখান থেকে আবার বসাবে স্যার টেলিফোনের লাইন, ওইটা আবার ভেঙে বসাবে বিদ্যুতের লাইন। স্যার আসলে কার ভিতর দিয়ে কি যাচ্ছে স্যার কেউই জানে না। দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেই আমাদের স্যার, আমাদের জাস্ট 5 বছর 2 বছর লং টার্ম। হ্যাঁ, আমরা শর্ট প্ল্যানিং নিয়ে যাচ্ছি, শর্ট প্ল্যান করে সামনে আগাচ্ছি। আচ্ছা, এটা গেল মানে হচ্ছে আমার ল্যাক একই অফ জায়গায় স্কিল আমরা ম্যান পাওয়ার। দৌড়াইতেছি বারবার, যার কারণে ডিসটেন্স চেঞ্জ হয় না কিন্তু ঘাম ঝরতেছে আমাদের, বিষয়টা এরকম। আমরা মেইন কথা হচ্ছে ট্রেডমিলের স্যার উপর আমরা দৌড়াচ্ছি ছোট একটা কাজের জন্য ডেভেলপমেন্টে। একই কাজ স্যার বারবার করতেছি স্যার, এটা হচ্ছে মেইন সমস্যা। আচ্ছা, এটা বুঝতে পারলাম। তো আমার গেল ফরেন হাই কমিশন শুড সাপোর্ট। আর কোনো পয়েন্ট আছে এখানে ল্যাক অফ স্কিল ম্যান পাওয়ারে? স্যার ওই বাধ্যতামূলক ভোকেশনাল ট্রেনিংটা যেহেতু আছে এটার ভিতরে ওই যে মানে সবার জন্য বাধ্যতামূলক ভোকেশনাল ট্রেনিংটা হতে পারে এরকম। should be improved and trade education should be made mandatory, এই তো এটা একটা পয়েন্ট বলতে চাচ্ছেন? এটা তো ভোকেশনাল ট্রেনিং এর ভিতরে যায় কিনা সেটাই বলতে চাচ্ছি, মানে ম্যান্ডেটরি এটা আসলে জরুরি। মোটামুটি এখানে যা হয়েছে এগুলো স্কিলের জন্য বেশ ভালোই হয়েছে, এগুলো দিলে তো দেশ সোনায় সোহাগা হয়ে যাবে, অনেক উন্নত হবে। তো রূপকথার মতন আমাদের জন্য। না, আমরা এই যে চিন্তা করছি, আশাবাদী থাকতে হবে। আমরা চিন্তা করছি যেরকম সেরকম এই যে আমাদের কাজটা কি, এই যে আজকে আমরা কোর্সে যে পড়ছি বাংলাদেশের স্টাডিজ কেন পড়ছি, আপনারা এক একজন এক এক ফিল্ডের, বাট আমরা চিন্তা করছি যে কমন জায়গাগুলো লাগবে এবং ভবিষ্যতে তো আপনারাই কাজ করবেন। তখন আপনি জানেন যে আমার ইকোনমি কি, আমার সেক্টর কি, আমার সেক্টরের চ্যালেঞ্জ কি, এই চ্যালেঞ্জগুলো আমরা ওভারকাম করার জন্য আমার কি করতে হবে। কেউ না কেউ পলিসি ইস্যুতে যাবেন, আরো হায়ার লেভেলে যাবেন, তখন আপনারা যে যে জায়গাগুলো মতামত দিতে পারবেন বা ইনপুট দিতে পারবেন, সেটাই হবে হচ্ছে আপনার ডেভেলপমেন্টের টাস্ক। বুঝতে পেরেছেন? আমাদের কোর্সের টার্গেটও কিন্তু হচ্ছে এটা। ক্লিয়ার? আচ্ছা স্যার, ট্রেড এডুকেশনটাকে ম্যান্ডেটরি ঠিক হবে, তাহলে আবার দেশ চালাবে কারা? ম্যান্ডেটরি ফর সার্টেন লেভেল, একেবারে সবার হ্যাঁ সেটা হইতে পারে, সার্টেন না। লেভেল, হ্যাঁ থাকতে হবে, প্রাইমারি নলেজ যেটা। ফর তাহলে এটা লেখেন স্যার, সার্টেন ইনক্লুড অ্যামাউন্ট করেন স্যার সার্টেন হ্যাঁ। লেভেল। হ্যাঁ, না হলে এরকম বললে একটা বিপদ হয়ে যাবে যে ইউনিভার্সিটি অন্য সেক্টরে থাকবে না কিছু তখন, তো দেখা গেল না এটা লিমিটেড হয়ে যায়। এই ট্রেড বিষয়ে দর্শন স্যার। স্যার একটা শুনছিলাম যে স্যার চায়নাতে আগে স্যার যে 10 বছরের জন্য বলে স্যার ভার্সিটি বন্ধ করে দিয়েছিল, যে সবাইকে আপনার কারিগরি শিক্ষা নিতে হবে, ভার্সিটি টোটালি ওদের ট্রেড এডুকেশন অলওয়েজই আছে এবং এটা অনেক স্ট্রং। যে আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যারা বাইরে নিয়ে ডিল করতে চায় তারা অন্য ইংলিশ শিখবে আর শিখবে, তারা রিসার্চ গবেষণায় যাবে, এটা একটা সার্টেন 10%। আর বাকি আপনি হচ্ছে হায়ার এডুকেশন শেষ করলেই আপনি আপনার ট্রেড এডুকেশনে যে কোনো সেক্টরে গিয়ে আপনি সেই অনুযায়ী কাজ করতে পারবেন, আপনার যেটা ইন্টারেস্ট। সবার হায়ার এডুকেশন বিবিএ এমবিএ করার দরকার নাই, ইঞ্জিনিয়ারিং এর দরকার নাই। বুঝতে পারছেন? জি স্যার, কারণ তাহলে পার্সোনাল ইন্টারেস্ট লস হয়ে যাবে। হ্যাঁ, সার্টেন লেভেল, এটা ঠিক আছে। তাহলে এট লিস্ট সে তার ভালো মন্দটা বুঝতে পারবে যে এটা কি তার দরকার ছিল না দরকার ছিল না, এটার জন্য দরকার তার ইন্টারেস্ট অনুযায়ী সে কাজ করবে। এটা গেল। ওকে, তো আমরা এটা শেষ করলাম। এখন আসি হচ্ছে তারপরের অংশে।
এটা মুছে দিলাম। এখন আজকে আপনারা বাকি অংশ পড়বেন না পরে পড়বেন? পরে স্যার। আমাদের কিন্তু অনেক বাকি, ঠিক আছে, যদি আমরা এভাবে ডিল করতে যাই। বাট আপনারা দুইটা জিনিস পেলেন যে হাউ টু ডিল উইথ দিস। আপনি যখন লিখবো আপনাদের কোশ্চেন যদি এরকম থাকে, জেনারেল থাকে, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ ফিউচার বাংলাদেশ, তখন আপনি চ্যালেঞ্জেস গুলো লিখবেন। হাউ টু ওভারকাম দ্য চ্যালেঞ্জ যদি আপনার কাছে প্ল্যান চাওয়া হয়, হ্যাঁ, যে বাই 2030 এর মধ্যে একটা বাংলাদেশের প্ল্যান দিবেন, এটা একটা ম্যান্ডেটরি কোশ্চেন থাকবে আপনাদের। মোটামুটি এরকম প্ল্যান আছে, যদি এরকম চেঞ্জ হয় তাহলে সেটা বলা যাবে যে আপনি অ্যাজ এ, এর আগে বলেছিলাম ট্যুরিজম নিয়ে আপনাদের মিট এখনো হয় নাই, এই জন্য আপনারা জানেন না। মিডের একটা কোশ্চেন থাকে এরকম যে ট্যুরিজম সেক্টর ডেভেলপ করতে আপনি অ্যাজ এ মিনিস্টার কি কি স্টেপ নিলেন। এখন বাংলাদেশ স্টাডিজের লাস্টের একটা কোশ্চেন থাকে অ্যাজ এ মিনিস্টার আপনি 10 বছরের জন্য বাংলাদেশের ডেভেলপমেন্টে কি প্ল্যান দিলেন, যেটা ধরেন ম্যান্ডেটরি 5 মার্কের বা 10 মার্কের কোশ্চেন এরকম টাইপের, ঠিক আছে। তো এরকম যদি কোশ্চেন থাকে তখন আপনি শুধু প্ল্যান দিতে হবে। এরকম যে ডায়াগ্রাম আঁকলাম না, ড্র করলাম না, এরকম ড্র, নট আপনার ইলাবোরেট রাইট আপের দরকার নাই। যদি বলা হয় যে এরকম স্পেসিফিক যে কোন সেকশনের আপনি ডেভেলপমেন্ট করবেন বা কোন সেকশনের চ্যালেঞ্জটা ওভারকাম করবেন, হাউ টু ওভারকাম করাপশন, how to overcome lack of human resource, যেমন গেল, how to overcome lack of power, how to overcome infrastructural development, হ্যাঁ, এরকম যদি থাকে তখন আপনার সেই জিনিসটা লিখতে হবে। বুঝতে পেরেছি? সেটা নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারলাম? আজকে তাহলে আমরা মোটামুটি এখানে শেষ করি, কি বলেন? আমরা নেক্সট ডে, এখন নেক্সট ডে কি আমাদের 30 তারিখে ক্লাস? স্যার এর আগে নেন, সপ্তাহের মাঝখানে নেন স্যার যদি সুযোগ থাকে। হ্যাঁ, সপ্তাহের কারণ মাঝখানে 30 আপনারা একটু তারিখের মধ্যে কথা বলে হয়তো যদি সিআর বলছে 30 তারিখ পর্যন্ত ক্লাস নিতে বলছে, যদি এর মধ্যে শেষ না করতে পারেন তাহলে তো আবার সমস্যা হ্যাঁ, হয়ে যাবে। তো সেটাই হচ্ছে যে আপনারা যদি এর মাঝখানে কোনো টাইম পান, আমাকে জাস্ট সিআর কে আমার সাথে যোগাযোগ করতে বলবেন। 30 তারিখ মোস্ট অফ দ্য বৃহস্পতিবার। কেসেস, 30 হ্যাঁ, তারিখ তাহলে বৃহস্পতিবার আমাদের আজকের পরে একটা আমরা, ক্লাস আছে স্যার। স্যার আমাদের 30 তারিখে ক্লাস আছে স্যার। আপনি হচ্ছে 26, 27, 28, 26 তারিখেও একটা আছে। 27, 28, 29 এর ভিতরে যে কোনো একদিন নিতে পারেন। আচ্ছা, তো টুয়ার্ডস ডেটা আমি বিজি থাকবো। 27 তারিখে আপনারা করতে পারেন চাইলে। আপনারা সিআর কে একটু কথা বলেন তাহলে হবে। জি স্যার। যা আপনারা কথা বলে নিয়ে টাইমটা সেট করে নিন। 27 তারিখ মানডে, 27 তারিখে হচ্ছে আমি সকালে দুপুরের দিকে ফ্রি থাকবো, ঠিক আছে। আর আমরা মোটামুটি একটা সামারাইজ ভার্সনে আছি যে হচ্ছে আমরা কি কি টোটাল শেষ করলাম, আমাদের ডেভেলপমেন্ট চ্যালেঞ্জেস গুলো কি গেল আমরা এখন জানি, আমাদের ফিউচারে বাংলাদেশের ফিউচার অ্যাসপেক্ট গুলো কি এখন সেটা জানি, কিভাবে ওভারকাম করা যায় সেটা সম্পর্কে একটা আইডিয়া পেলাম, যে ইটস কমন থিং, যেটা নিয়ে আপনাদের অ্যাসাইনমেন্ট বা টাস্ক দেওয়া থাকলে সেটা আপনারা করতে পারবেন। এরপর আমাদের ডেভেলপমেন্ট ফিউচারের সেক্টর গুলো কি কি আছে সেগুলো। তো আমরা ইকোনমি জানলাম, আমরা এখন পর্যন্ত বাংলাদেশ কোর্সের কালচার জানলাম, তারপরে আমরা হিস্ট্রি জেনেছি, এবং আজকে রিলিজিয়ন নিয়ে কথা বলবো বলছিলাম, ওটা নিয়ে বলছি না। কালচার এন্ড হেরিটেজ হচ্ছে সোজা কোশ্চেনের জন্য, এগুলো হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল এর জন্য। তো একটা একটা পোর্শন আছে, আমরা মোটামুটি কোর্সের কন্টেন্ট গুলো কভার করতে পেরেছি। যদি আমরা খোলার পরে ওপেনিং এ দুই একটা ক্লাস পাই, যদি আমরা এরকম একদিন দুইটা ক্লাস পাই, তখন আমরা টোটাল একটা ডিসকাশন করতে পারবো, ঠিক আছে। আর না হলেও যদি এরকম কোনো কিছু হয় সেটা নিয়েও আমরা মোটামুটি প্রিপেয়ার্ড। আচ্ছা আপনাদের স্যার, কি এখন মনে হয় যে ওকে? হ্যাঁ স্যার, অনেক ভালো হচ্ছে। আচ্ছা স্যার, এখন এই যে আজকের যে ক্লাসটা হলো এটা থেকে কোনটা অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক থাকবে? আজকের ক্লাস থেকে কোনটা কি অ্যাসাইনমেন্ট থাকবে যেটা আজকে? সেটা হচ্ছে বাংলাদেশের মেজর, যেটা আপনাদের হচ্ছে পরীক্ষার একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে অনলাইনে যখন আমি আমাদের কুইজের একটা অনলাইনে নিতাম, সেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট প্ল্যান দেওয়া বাংলাদেশের, ঠিক আছে। তো বাংলাদেশের ডেভেলপমেন্ট প্ল্যান দেওয়া বাই 2030, এটা কোশ্চেনটাই হচ্ছে এটা। develop country by 2030। স্যার একটু বাম পাশে এইচডব্লিউ লিখে দেন স্যার।
ঠিক আছে? ফন্ট সাইজ কত? 12 স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আচ্ছা স্ট্যান্ডার্ড। ওকে ঠিক আছে? আর আপনি যদি হেডিং এন্ড ইয়ার যেটা দিতে চান সেটা নিজের মতো করে ঠিক করে নেবেন। এটা হচ্ছে মোটামুটি আপনাদের হচ্ছে হাউ ক্যান উই বিকাম এ ডেভেলপড কান্ট্রি বাই 2030। স্যার এটা অনলাইনের সাবমিট করার একটা অপশন দেয়া হোক, না হয় যদি বাই এনি চান্স আমাদের ক্লাস না খুলে তখন কি করা হবে? তখন আপনি সাবমিট করতে পারবেন। এটা যে লাস্ট ডে দিতে হবে এনি টাইম বিফোর, হ্যাঁ, বাট লাস্ট ডেট হচ্ছে এটা। মোড অফ সাবমিশন অনলাইন ডকুমেন্ট সাবমিশন ফার্স্ট ক্লাস আফটার কোভিড সিচুয়েশন, লাস্ট ডেট, হ্যাঁ, তার আগে যদি চাই কেউ দিতে পারবে। এটা লিখে দিব। এখানে তো বলেই দেওয়া আছে মোড অফ সাবমিশন অনলাইন ডকুমেন্ট থ্রু গুগল ক্লাস। হ্যাঁ স্যার একটা রিকোয়েস্ট ছিল, আমাদের এখন পর্যন্ত কয়টা অ্যাসাইনমেন্ট হয়েছে সেগুলো যদি একটা পেজে দিতেন তাহলে একটু সুবিধা হতো। স্যার আচ্ছা, ঠিক অ্যাসাইনমেন্ট আছে। নিছে স্যার, আপনি একটা অ্যাসাইনমেন্ট নিছেন আর বাদ বাকি ক্লাসের ওয়ার্ক গুলো স্যার এইচডব্লিউ হিসেবে দিয়ে দিয়েছেন। আমি যেটা বললাম সেটা হচ্ছে আর্লিয়ার সাবমিশন ইজ ওয়েলকাম। আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলো আছে না, আমি ওটাকে কিউমুলেটিভ অ্যাসেস করব। ঠিক আছে? হোমওয়ার্ক গুলো এন্ড অ্যাসাইনমেন্ট গুলো দুটোকে অ্যাসেস করব। স্যার তো আমাদের আপনাদের রেকর্ডিংটা অফ করে দেন, আমরা যাদের যেহেতু হ্যাঁ ওকে